প্রফেশনাল খেলোয়াড় বা যারা প্রফেশনাল প্লেয়ার রেগুলার ট্রেনিং করছে একটা নির্দিষ্ট সময় ধরে বা অনেকক্ষণ ধরে, তাদের ইনজুরি গুলো একটু অন্যরকম। তো এখানে ইনজুরি অলরেডি আপনি মেনশন করেই গিয়েছেন যে কয়েকটা জায়গা আমাদের খেলোয়াড়দের জন্য খুব ইনজুরি প্রবণ, বিশেষ করে ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য। ফার্স্ট আমি যদি নিচ থেকে আসি, বডির নিচ থেকে আসি, তাহলে 1 নম্বরে আমার চলে আসবে অ্যাঙ্কেল জয়েন্ট। 2 নম্বরে আসবে হচ্ছে নি জয়েন্ট। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইনজুরি প্রবণ, কারণ এই দুটোর উপর দিয়ে আমাদের বডির সম্পূর্ণ যে লোড বা ওয়েট, আমরা যখন জাম্পিং করি, আমরা যখন মুভমেন্ট করি, আমরা যখন টুইস্টিং করি, এই মুভমেন্ট গুলো সব মুভমেন্টের যে লোড, এটা আসলে গ্রাউন্ডে যায়। অর্থাৎ এই জয়েন্ট গুলো খুব ইনজুরি প্রবণ এক। আর আপার বডি যদি আমরা চিন্তা করি, এইখানে সবচেয়ে বেশি প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে যেটা, সেটা হচ্ছে শোল্ডার। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এলবো, অ্যারাউন্ড এলবোর বা আমাদের যে কনুই আছে, কনুইয়ের আশপাশে কিছু ইনজুরি নিয়ে আসে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি অলরেডি বলে ফেললাম যে অ্যাঙ্কেল, তারপরে আসবে নি, তারপরে হচ্ছে শোল্ডার। এখন এখানে আজকে যে টপিক, সেটা আসলে একদম নির্দিষ্ট করে মেনশন করাই আছে যে লিগামেন্ট। অ্যাঙ্কেল, নি বা আমি শোল্ডার যেটাই বলি না কেন, এর আশপাশে যে ইনজুরি গুলো হয়, এগুলো কিন্তু লিগামেন্ট ইনজুরি, এগুলোই লিগামেন্ট ইনজুরি। লিগামেন্ট গুলো আসলে এই জায়গাগুলো থেকে হয় শুরু হয়, অথবা এই জায়গার আশপাশে এসে শেষ হয় বা জোড়া লাগে। ইনজুরি কিন্তু সেই লিগামেন্টেই হয়। ইনজুরি যে অন্য জায়গাতে হয় বা লিগামেন্টের আদার্স জায়গাগুলোতে হয়, সেটা কিন্তু খুব কম। ইনজুরি হবে লিগামেন্টের এই আশপাশে। এখন লিগামেন্টের ইনজুরি গুলো আসলে কেমন ধরনের হতে পারে, এটা আমি যদি খুব সোজা বাংলায় বোঝাতে চাই, তাহলে জাস্ট একটা লিগামেন্টে টান লাগতে পারে, এটা একটা ইনজুরি হতে পারে, একটা সিম্পল একটা ইনজুরি, এক মাইনর ইনজুরি। এরপরে যদি একটু বেশি যাই, তাহলে হয়তো টান লাগছে প্লাস লিগামেন্টের কিছু অংশ ছেড়েছে, এটাকে আমরা বলি পার্শিয়াল টিয়ার, অনেক সময় বলে থাকি। আর আরেকটা এরপরে যদি যাই, যেটা মানে ফুল টিয়ার বা কমপ্লিট ছিঁড়ে যাওয়া, এটা হচ্ছে যে একটা খুব সিরিয়াস একটা ইনজুরি, যেটার জন্য অনেক সময় সার্জারি লাগে, রিকভারি করার জন্য অনেক সময় লাগে। এই 3 রকম ইনজুরি। এই যে ইনজুরির ধরন আমি প্রথমে মেনশন করে দিয়েছি যে আসলে ইনজুরি কোথায় হতে পারে, কেমন ধরনের ইনজুরি হতে পারে। আর আরেকটা খুব খারাপ ইনজুরি হতে পারে যেটা ফ্র্যাকচার। আমি হচ্ছে যে আসলে হাড্ডি ভেঙে যাওয়া, এইটা স্পোর্টসে খুব কম দেখা যায়। আমাদের স্পোর্টসে যে ইনজুরি গুলো তারা নিয়ে আসে, সেটা সাধারণত তারা লিগামেন্ট ইনজুরি নিয়ে আসে। এবং লিগামেন্ট ইনজুরি হয় তারা লিগামেন্টটা টান ধরিয়ে নিয়ে আসে, আমরা স্ট্রেইন বলি, অথবা কিছু অংশ পার্শিয়াল টিয়ার নিয়ে আসতে পারে, অথবা তারা হচ্ছে যে একদম কমপ্লিট টিয়ার নিয়ে আসতে পারে। এই সমস্যাগুলো নিয়েই তারা আমাদেরকে এই জয়েন্টের অ্যারাউন্ড যে লিগামেন্ট গুলো আছে, সেটা তারা আমাদের কাছে নিয়ে আসে। এটা আর ইনজুরির কিছু কারণ আছে, আসলে কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না। ইনজুরির কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। আমি আসলে বইয়ের ভাষায় নেই, আমার ভাষায় আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি, এটা যেন সবাই যেন বুঝতে পারে। ইনজুরি এখানে হচ্ছে খেলার অংশ, পার্ট দুইটা। একটা হচ্ছে যে একটা প্লেয়ার এবং একটা হচ্ছে গ্রাউন্ড, দুইটা জিনিস। এখানে খেলোয়াড়ের কিছু প্রবলেমের জন্য ইনজুরি হতে পারে, আর একটা হচ্ছে গ্রাউন্ডের কিছু প্রবলেমের জন্য ইনজুরি হতে পারে। আমি যদি গ্রাউন্ডে আসি, তাহলে দেখা যাবে যে আমরা বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ কোর্টই হচ্ছে যে একদম কংক্রিটের গ্রাউন্ড, এটা খুব হার্ড গ্রাউন্ড, এবং এখানে আসলে লং টাইম যদি প্র্যাকটিস করা হয়, তাহলে শরীরের টিস্যুর যে ইনজুরি গুলো হয়, প্র্যাকটিসের সময় ইনফ্লামেশন হয়, বা সেগুলো ছোট ছোট আসলে সেগুলোর মধ্যে রক্ত জমে, আমরা বলি মাইক্রো হেমাটোমা হয় বা মাইক্রো টিয়ার হয়, এগুলো একটু বেশি হতে পারে। এবং সেখান থেকে পরবর্তীতে লিগামেন্ট বা মাসল গুলো দুর্বল হয়, সেখান থেকে ইনজুরি হতে পারে। এটা একটা গ্রাউন্ডের একটা। আবার আমরা দেখা যায় শীতকালে বেশিরভাগ খেলায় কিন্তু হচ্ছে যে ইনডোরের বাইরে মানে হচ্ছে সেটা একদম মাটির কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসমান, সেখানে ইনজুরি প্রবণতাটা অনেক বেশি। আবার দেখা যাচ্ছে মাঠ খুব স্লিপারি, মাঠ যেটা আছে গ্রিপ করছে না, মাঠ খুব স্লিপারি। অথবা মাঠ হচ্ছে যে এমন আছে যে একদমই অসমান, কোথাও গর্ত আছে, কোথাও উঁচা নিচা আছে, দাগগুলো অনেক সময় দেখা যায় যে মাটির কোর্টে অনেক ডিপ থাকে। এগুলো হচ্ছে যে ইনজুরির জন্য খুব বেশি রোল প্লে করে। এটা গেল একটা হচ্ছে গ্রাউন্ডের প্রবলেম। এরপর যদি আমরা আসি প্লেয়ার, এখন প্লেয়ারের ক্ষেত্রে তার সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে তার মাসল স্ট্রেংথ, লিগামেন্ট যে স্ট্রেংথটা তার ঠিক মতো ডেভেলপ আছে। সে একটা জাম্প করবে, সে একটা জাম্পের জন্য তার পায়ের যে লিগামেন্ট, তার লোয়ার ব্যাকের যে লিগামেন্ট মাসল, এটা তার পাওয়ারটা প্রপার আছে কিনা এইটা। এখন তার দেখা যাচ্ছে যে আমরা একটা প্লেয়ারের, নতুন প্লেয়ার, প্রথম 5-7 দিনের মধ্যে তাকে আমরা বলি তুমি 100 জাম্প দাও বা 100টা তুমি জাম্প করে স্ম্যাশ করো, সেটা তার জন্য আসলে ইনজুরির জন্য একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। তার মাসলটাকে ডেভেলপ করতে হবে, লিগামেন্ট গুলোকে স্ট্রেনথেন করতে হবে,
তারপরে সে কাজটা করবে। এটা হচ্ছে যে একটা ফ্যাক্টর হতে পারে যে তার মাসল পাওয়ার বা লিগামেন্টের যে স্ট্রেংথ সেটাই অনেক কম। এক। ২ নম্বর হচ্ছে যে ইমপ্রপার টেকনিক। সে তার সব আছে, তার মাসল পাওয়ার আছে, লিগামেন্ট স্ট্রেংথেনিং করা আছে, তার স্ট্যামিনা অনেক বেশি, এন্ডুরেন্স অনেক বেশি। কিন্তু তার টেকনিকটা সঠিক নাই। সে সামনে যখন যাচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে সে হরাইজন্টাল করে ফেলছে, সেই অ্যাঙ্গেলটাকে সোজা না রেখে। এটাতে তার অ্যাঙ্গেল ইনজুরির একটা প্রবণতা বেড়ে যায়, নির ইনজুরির প্রবণতাগুলো বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে আমাদের খেলাগুলো কিন্তু বেশিরভাগই টুইস্টিং। আমরা যখন জাম্প করি তখন নি টুইস্ট হয়, অ্যাঙ্কেল টুইস্ট হয়, আমার মারার সময় শোল্ডার টুইস্ট হয়। এই টুইস্টিং এর ক্ষেত্রেও কিন্তু যদি টেকনিকটা ইমপ্রপার হয়, তারপর ল্যান্ডিং টাইম প্রপার না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনজুরি অনেক বেশি চলে আসবে। এগুলোই হচ্ছে আসলে মোটামুটি আমাদের ইনজুরির কারণ। আমি প্রথম থেকে আবার বলি, আমি যদি একটু জাস্ট রিক্যাপিচুলেট করি বা প্রথম থেকে বলি, তাহলে আমি ইনজুরির জায়গাগুলো বলেছি যে আমাদের ব্যাডমিন্টন প্লেয়ারের জন্য কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেখানে কি ধরনের ইনজুরি হতে পারে, এবং হচ্ছে যে সেই ইনজুরি গুলোর ধরনগুলো কেমন এবং কারণটা কি। এটা আসলে খুব যদি আমি সংক্ষেপে বলি তাহলে আসলে ইনজুরির কারণ এইগুলো চলে আসে। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে অনেক মূল্যবান জিনিসগুলো আমরা জানলাম। আমাদের সাথে দেশের অনেক মানুষ দেশ বিদেশ থেকে সংযুক্ত আছেন, যারা এই লাইভটি দেখতেছেন। আপনারা অনেকেই আমার এই বিষয়গুলো নিয়ে পোস্ট করার পরে আপনারা অনেক কিছু জানতে চাইছিলেন। আপনারা এখন যদি কোনো ধরনের লিগামেন্ট বিষয়ে বা যে কোনো বিষয়ে এই সমস্ত কিছু জানতে হয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আমি এখান থেকে ওনাদের থেকে এই মূল্যবান সময়গুলো চেয়ে নিবো, ইনশাল্লাহ জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। জি, এখন আমি আসতেছি ইঞ্জিনিয়ার মিসার মাইকেলের কাছে। যে আমাদের বাংলাদেশে আপনি জানেন যে ব্যাডমিন্টন খেলা খুব জনপ্রিয় একটি খেলা। তো এই খেলাটা আমাদের দেশে প্রতিটি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে শীতের সময় খেলা হয়ে থাকে। খুব বেশি উৎসবমুখর পরিবেশে হয়। তো পাশাপাশি দেখা যায় এই বিদেশে যারা থাকেন, বিভিন্ন দেশে আমাদের প্রবাসে লক্ষ লক্ষ মানুষ আছেন। অধিকাংশই ব্যাডমিন্টনের সাথে সম্পৃক্ত। ইউরোপ কান্ট্রিতে বেশি দেখা যায়, ওখানে ওয়েদার গুলো বাইরে খারাপ থাকার কারণে ইনডোরেই বেশিরভাগ ব্যাডমিন্টন খেলে থাকেন। তো কি কারণে আসলে আমাদের এই ইনজুরি গুলো হয় বলে আপনার ব্যাডমিন্টন এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়? পাশাপাশি আমাদের ইনজুরি থেকে বাঁচার ব্যাডমিন্টন সংশ্লিষ্ট যে সমস্ত ধারণা আছে, এই বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি। ব্যাডমিন্টনের আইকন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার পেজে আমাকে ইনভাইট করার জন্য, এবং আপামর বাংলাদেশের ব্যাডমিন্টন প্রেমী সংগঠক, আম্পায়ার সকলকেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমি একজন ক্ষুদ্র কোচ হিসাবে আমি দুটি কথা বলতে পেরে আমি অত্যন্ত ধন্য। হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে। তো আমি কথা বলার আগে আমি যখন রাজশাহী ব্যাডমিন্টন একাডেমির প্রিন্সিপাল কোচ ডাক্তার ইকবাল হোসেন সাগর ভাইকে বললাম, তখন উনি বলল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি ব্যাপারটিতে থাকবো। আমি খুবই খুশি হইলাম, এই জন্যই আমি ভাইকে থাকতে বললাম। তো সত্যিকার অর্থে বাস্তবতা যদি বলি, আমি যদি আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রেক্ষাপট থেকে বলি, যে আমরা সবসময় বলি যে রাজমিস্ত্রি দিয়ে তোমরা বাড়ি বানাও না, তোমরা ইঞ্জিনিয়ার দিয়ে বানাও। 2টা পয়সা খরচ হইলেও তোমার বিল্ডিং থেকে, যেখানে 2 কোটি টাকা বাজেট, একটা ইঞ্জিনিয়ার যদি ভালো করে ডিজাইন করে দেয় তো বিল্ডিংও সুন্দর হবে, শক্তও হবে, তোমার আরও 20 লাখ টাকা সেফও হবে। আর রাজমিস্ত্রিতে বানাইলে 2 কোটি টাকা বাজেটের মধ্যে 2.5 কোটি টাকাও যাবে, বিল্ডিংও ঠিক মতো সুন্দর হবে না, এই উল্টাপাল্টা হবে, জোড়াতালিগুলাও হবে বেশি। তো ব্যাপারটা এরকম। এখন আমরা যেটা জানি, আমরা যেটা ফিল করি, সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে একটা এলিমেন্টারি লেভেলে আমরা আসলে ফিল করি। কিছু বই পড়ে ফিজিওলজি বা কিছু ফিজিক্যাল মেডিসিনের এই একটা এলিমেন্টারি লেভেলের, অথবা এটাকে বলা যায় যে ফার্স্ট এইড লেভেলের আমরা জানি। কিন্তু একটা ডাক্তার যেটা বলবে এটা তো আমার দ্বারা সম্ভব না। তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে ভাবছি, সেগুলি যেভাবে দেখি সেগুলি বলছি। তবে যে জায়গাগুলিতে আমি গুরুত্ব দিব সেই জায়গাগুলি আমি মেনশন করে দিব, আমি যেখানে গুরুত্ব দিব। এখানে আমাকে ডাক্তার সাহেব যে সময় কথা বলছে, এখানে অনেকটা মানে আমাকে বা আমার যারা গুত্র মানে কোচ, তাদেরকে একটু
ছাড় দিয়ে কথা বলছে। আমি এই জায়গাটায় ছাড় দিতে রাজি না, আমি এই জায়গাটায় আসবো, আমি কথার শেষে আগে আমি কিছু বলে নেই। যেমন আমি যে পয়েন্টগুলো পয়েন্ট আউট করছি বা আমি যেগুলো ভাবি সেগুলোর মধ্যে হচ্ছে যে এমনিও হতে পারে অজানা কোনো হুচটকাই ছিল আগে, তারপরে সে খেলতে আসছে, এখন সেটা তার লিগামেন্টে ছোটো আকারেও হইতে পারে, বড় আকারেও হইতে পারে। হ্যাঁ, অনেকের ওভারওয়েট থাকে, তার পায়ের শক্তি কম, দুইটা পা যদি আমরা একটা খুঁটি মনে করি দুইটা, তাহলে ঘরের ওজন যদি বেশি হয় তাহলে সেই ওজন পা নিতে পারছে না, কিন্তু সে প্রচুর খেলে, অতিরিক্ত খেলতে চায় বা অতিরিক্ত ওভারওয়েটের জন্য তার পায়ের লিগামেন্ট ছিঁড়তে পারে। আর লিগামেন্টের কোথায় কোথায় হইতে পারে সেটা তো ডাক্তার সাহেব বলেই গেল, যে অ্যাঙ্কেলে হতে পারে, নিতে হতে পারে, শোল্ডারে হতে পারে, সবগুলাই লিগামেন্ট সবগুলাই টেয়ার্ড হইতে পারে বা ছিঁড়তে পারে। ব্যাডমিন্টনের ওয়ার্ম আপ যদি ঠিক মতো না হয় তাহলেও লিগামেন্টের উপরে প্রেশার পড়তে পারে, ছিঁড়তে পারে। সঠিকভাবে যদি স্ট্রেসিং না হয়, প্রপার স্ট্রেসিং যদি না হয়, এগুলি কিন্তু ডাক্তার সাহেব বলে গেছে, মানে আমিও এগুলি যে বলছি এগুলি উনাদের কথাগুলি উনাদের কাছ থেকে, ডাক্তারদের কাছ থেকে শিখেই কিন্তু আমি বলছি, এটি উনি বলে গেছে। অতিরিক্ত সুন্দরভাবে যে স্ট্রেসিংগুলো না করে, কিছু স্ট্রেসিং অনেকেই দেখবা যে ধুমধাম একটু টানা টোনা দিল, হাত পাগুলি তাড়াতাড়ি করে, কখন শাটল মারবে তখন দৌড়াদৌড়ি করে। যেহেতু এটা ব্যাডমিন্টন রিলেটেড, তুমি প্রশ্নটা করছো ব্যাডমিন্টন খেলোয়াড়দের, আমি তাদের কথাই বলবো, আমি অন্য জায়গায় যাব না। সঠিকভাবে স্ট্রেসিং না করে তাড়াহুড়া করে, অথবা অনেকে অনেক দেরি করে। যে স্ট্রেসিং করা দরকার, আমরা যখন স্ট্রেসিং করাই তখন ছাত্রদেরকে বলি 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ, নেক্সট, এরপরেরটা লেফট লেগ হইলো, রাইট লেগ হইলো, এই যে 10 গুনলাম 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে, এর বেশি না। অনেকে আছে একদম চাপ দিয়ে ধরেই রাখছে, আর এই ধরেই রাখছে এইটা মানে এরকম স্ট্রেসিং করবে সে যে এটাকে মানে লিগামেন্টটা না ছিঁড়ে সে ছাড়বে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, সঠিক ফুটওয়ার্ক না হলে, যেটা ডাক্তার সাহেব বলে গেছে যে পা উল্টা পাল্টা হয়, পোশ্চার অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ, যে পোশ্চার মানে পজিশান যদি ঠিক না থাকে তাহলে শরীরের ব্যালেন্সটা পাটা নিতে পারবে না, তাহলে নিতে না পারলে এটা আন্ডিও একটা প্রেশার পড়বে। আমরা বিল্ডিংয়ের ভাষায় বলি যে ওই যে বিল্ডিং কাত হয়ে পড়ে কেন, আনডিউ সেটেলমেন্ট বলি, এটা তো সেম জিনিস। তো ডাক্তাররাও তো এটাই বলছে যে তোমার পাটা যদি প্রপারলি না ফেলো তাহলে তুমি তো তোমার শরীরের লোডটা নিতে পারবে না। হ্যাঁ, একটা ব্রিজ পার হইতে গেলে, কাঠের সেতু, বাঁশের সেতু পার হইতে গেলে পাটা ঠিক মতো না হলে বডি থাকে না, সে পানিতে পড়ে যায়, তাহলে ব্যালেন্সটা তো পা নিতে পারছে না। আনইভেন হলেই সে লোড নিতে পারবে না, তখন কী জানি বলে যে অ্যাসিএল বা অন্যান্য যে কর্ডগুলো আছে আনডিউ প্রেশার পড়বে, তখন সে অ্যাবাউট টু টেয়ার হবে। এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ফুটওয়ার্ক করে, যেহেতু ব্যাডমিন্টন রিলেটেড, অতিরিক্ত ফুটওয়ার্ক করে, যে এমন ফুটওয়ার্ক করে, ফুটওয়ার্ক করতে করতে এমন ফাস্ট হবো যে একদম সোয়াদরে হারায় দিব, হ্যাঁ, পরের দিনই, এরকম একটা মানে মনোভাব নিয়ে সে ফুটওয়ার্ক করছে তো করছেই। এটা একটা সার্টেন টাইম আছে, প্রপার পোশ্চার ব্যালেন্স সহ একটা সার্টেন টাইম আছে। এবং ডাক্তার সাহেব যেটা বলে গেছে যে এটা মাসলের তার প্যাটার্ন কি, তার স্ট্রেংথ কতটুকু নিতে পারবে, মাসলের স্ট্রেস কতটুকু নিতে পারে, এগুলার ফিল্ড টেস্ট আছে। হ্যাঁ, এগুলি মেশিনে হয়তো যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা হয়তো মেশিনে করে টেস্ট করে, তুমি দেখবা যে এগুলি কুনলাভাট বা ইনতানন ওরা মেশিনে টেস্ট করছে, এরকম সবাই ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু আমাদের তো আর মেশিন নাই, কিন্তু আমাদের একটা ফিল্ড টেস্ট আছে। সেই ফিল্ড টেস্টটা কি, সেটা তো একটা কোচকে জানতে হবে, তো জানলে সেটা করাইতে হবে, তাহলে সেটা না হলে এই লিগামেন্ট ছিঁড়ে যাবে, হ্যাঁ, ছোটো হোক বড় হোক। হ্যাঁ, তারপর আছে আমরা মোটর ওয়ার্ক করাই, সেই মোটর ওয়ার্কগুলি তাকে প্রপারলি করাইতে হবে। এখন মোটর ওয়ার্ক যদি কম হয় তাহলে তার ওই যে আমি যদি বাংলা ভাষায় বলি যে দড়ি টানাগুলি ঠিক মতো পজিশানে যাবে না, উল্টাপাল্টা গিট্টো লাগিয়ে থাকবে, মানে আমি যদি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি, তাহলে এই যে মোটর ওয়ার্কগুলি করা হচ্ছে, এই যে ভার্টিক্যাল ফোল্ডার এগুলি যে করা হচ্ছে, এই যে ফ্রগ জাম্প, সিজার, চেসেস, ফরওয়ার্ড চেসেস, ব্যাকওয়ার্ড চেসেস, সাইডওয়ার্ড চেসেস, আবার ট্র্যাভার্সিং, এগুলি যে করা হচ্ছে, এগুলি প্রপার পোশ্চারে এবং প্রপারলি না করলে এগুলি মধ্যে লিগামেন্ট ছিঁড়তে পারে। এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ, সঠিকভাবে যদি না হয়। তারপরে ফিডিং, যেমন আমরা যে ফিডিংটা করি, যে এখন তার ওয়ার্ম আপ হলো, সে ফুটওয়ার্ক হলো, সব কিছু ঠিক হলো, এখন সে 5 মিনিট রেস্ট নিয়ে মাঠে নামবে। এই ফিডিংটা যদি প্রপারলি না হয় বলতে, যেহেতু এখানে অনেকগুলি কথা চলে আসবে আমার, তুমি একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখো যে ব্যাপারটা হচ্ছে যে ফিডিংয়ের আমাদের দেশে কোনো কালচার নাই। ফিডিংয়ের কালচারটা কি,
তাহলে ফিডিং একটা ছেলে একটা মেয়ে হোক তাকে কতটুকু দিবে, কিভাবে দিবে, এটার 3টা স্পিড যদি আমরা মানে বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেলে আমি যাচ্ছি না। বেসিক লেভেলটা হচ্ছে যে একটা হচ্ছে গেম স্পিড, যে একটা সাধারণ অ্যাভারেজ স্পিড আছে, যে একটা বিগিনার লেভেলের একটা প্লেয়ার যখন খেলে তার স্পিড কতটুকু, তার শাটলটার গতি কতটুকু হইলে সে এটা খেলতে পারবে, এবং সামান্য একটু স্পিড বাড়িয়ে দেওয়া। সে যখন মুভ করবে এটা রিড করতে হবে, সে যেন 100-র মধ্যে মিনিমাম বলা হচ্ছে যে বইয়ে যদি বলে, আর্ট অফ ওয়ারে বলে যে মিনিমাম 93% তাকে শাটল তাকে খেলাইতে হবে। এখন আমি যদি র্যাকেট স্কিল করে বা ভেরিয়েশন করে বা ডিফ্লেকশন দিয়ে দিই, তাহলে একটাও খেলতে পারবে না। বাংলাদেশও তো দূরের কথা, এক্সেলসেন আসলেও আমার শাটল খেলতে পারবে না, একটাও খেলতে পারবে না, টাচও করতে পারবে না। তাহলে এইভাবে দিলে তার ইনজুরি হবে। তাহলে ওই যে ফিডিংটা হচ্ছে, মাল্টি করো, ইচ্ছা মতো ডুং ঢাং মারতেছে জঙ্গলি, হ্যাঁ মাল্টি করলে তাহলে তার এসিএলে প্রেশার পড়বে, উল্টা পাল্টা প্লেয়ারটা দৌড়াবে, হ্যাঁ আমারে বলছে দৌড়াই, তাহলে তার ইনজুরি হবে। এইটা লিগামেন্টে হচ্ছে একদম 100% কনসার্ন, লিগামেন্ট কনসার্ন। সুতরাং ফিডিংটা ঠিক মতো হইতে হবে। যখন তার এগিলিটি ডেভেলপ করবে, তার কনসিস্টেন্সি ডেভেলপ করবে, কনসিস্টেন্সি বলতে তার পায়ের, তার হার্টের ব্রিদিংটা যখন সে নিবে, ওইটা ধরে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা করতে হবে, দেন তাকে গেম প্লাস স্পিডে দিতে হবে। আর গেম প্লাস স্পিড বাংলাদেশে একমাত্র সোয়াত খেলে, গেম ডাবল প্লাস স্পিড বাংলাদেশে একমাত্র সোয়াত খেলে। হ্যাঁ, তো এখন অন্য কেউ খেলে কিনা আমি জানি না, যেহেতু আমি অন্য কোনো প্লেয়ারকে ট্রেনিং করাই না। তাহলে এই যে ম্যাচিংটা, এই ম্যাচিংটা যদি ফিডিংয়ের না থাকে, তাহলে একটা ব্যাডমিন্টন প্লেয়ারের লিগামেন্ট ছিঁড়ে যাবে। এটা ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে। ফিডিংয়ের ফ্লাইট একটা ফ্যাক্টর, গতি একটা ফ্যাক্টর, ফ্লাইট একটা ফ্যাক্টর। কারণ তুমি ড্রাইভ করে দিলা, সে ইজি পাইলো, ফ্লিক করে দিলা কোনো রকম পাইলো, ধুম করে যদি তুমি ভ্যারিয়েশন দিয়ে ফ্লিক করো, তখন আর যাইতে পারবে না। সে ট্রাই করবে, উল্টা পাল্টা হইলেই সে দৌড়াদৌড়ি করবে, লিগামেন্ট ছিঁড়বে। এটা একটা হতে পারে। এবং অতিরিক্ত গেম খেললে তাকে তুমি রেস্ট দিচ্ছ না, একটার পর একটা গেম খেলতেই আসছে, হ্যাঁ, তাহলে তার এই যে ওভারলোড হবে, পায়ে ওভারলোড হইলেও তার লিগামেন্ট ছিঁড়তে পারে অতিরিক্ত গেম খেললে। তারপরে এবং এই গেমের ফাঁকে অতিরিক্ত বিশ্রাম হইলেও লিগামেন্ট ছিঁড়তে পারে। তুমি ব্যাপারটা বুঝো যে অতিরিক্ত বিশ্রাম কীরকম, যে তুমি একটা সেট তুমি গেম খেললা, তারপরে অনেকক্ষণ যাবত তোমার খেলা নাই, তুমি এখন শীতকাল, এখন তুমি একটা নিচের পায়াগুলি ঢাকার জন্য, গরম রাখার জন্য একটা ট্র্যাক স্যুটও পরো নাই, উপরে তো নাই, হ্যাঁ আমি গরম হয়েছি, এখন ঘামছি, এখন আর ট্র্যাক স্যুটের কী দরকার, হ্যাঁ, কিন্তু তুমি জানো না যে তোমার পাটা যদি ঠান্ডা হয়ে যায়, আবার ওয়ার্ম করে স্ট্রেচিং করে আবার তোমাকে খেলতে হবে। হ্যাঁ, আমি কথাগুলি বলতে আমার খুব ভালো লাগছে, আমার ভুল ত্রুটিগুলা এখানে ডাক্তার আসছে, সুতরাং হ্যাঁ, তাহলে তুমি অনেকক্ষণ রেস্ট নিয়ে একটা প্লেয়ার আবার সে খেলবে, এটা আমাদের বাংলাদেশের প্লেয়ারদের এটা কালচার। এমনকি ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারও, আমি নাম বলতে চাচ্ছি না, তারা এটা করে, অনেকক্ষণ বসে থাকে, ওই যায় একটু ঘোরাফেরা করে, একটু চা বিস্কিট খাইলো, কফি খাইলো, আর তারপরে আবার খেলতে নেমে যায়। খেলতে নেমে গেলে হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। একটু ইন্টারফেয়ার করে একটু আমাদেরকে এখন বাংলাদেশের অনেকেই দেখতেছেন, আপনারা অনেক মূল্যবান প্রশ্ন করতে চাচ্ছেন, অনেকে একজনে এখানে কমেন্ট করছেন, এটা আসলে আমি বিষয়টা ক্লিয়ার না অনেকে, যে আমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, খেলা চলাকালীন মাসেলের ডান সাইড ব্যথা শুরু হয়ে যায়, কিভাবে সমাধান করবো লং টাইম গ্যাপের পর প্র্যাকটিস? ইমরান ভাই, আপনি কমেন্টটা করছেন, আপনি আরেকটু ক্লিয়ার করে বলবেন যে কোন মাসেলের সাইডটা ব্যথা হয়ে যায়, কিভাবে, এটা একটু বিস্তারিত আকারে বললে মাঝে মাঝে আমি কমেন্ট নেওয়ার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি যে কথাটা বলতেছিলেন বলেন। হ্যাঁ, তো অতিরিক্ত বিশ্রাম হলেও তোমার হঠাৎ করে আবার ওয়ার্ম না করে সে মাঠে নেমে গেল, এটা গরমের দিনেও হইতে পারে, শীতের দিনেও হইতে পারে। সুতরাং গেমের একটা সার্টেন ইন্টারভেল দিতে হবে, যে তার বডিটা ওয়ার্ম থাকতে থাকতে সে যেন আবার খেলে, এবং প্রয়োজনে সে তারপরে একটা সিরিজের পরে একটা সার্টেন বিশ্রাম নিয়ে আরেকটা সিরিজ খেলবে, তারপরে সে চলে যাবে, অথবা যদি স্ট্যামিনা থাকে আরেকটা খেলবে। কিন্তু অতিরিক্ত স্ট্যামিনা দিলে তার শরীর যদি ঠান্ডা হয়ে যায়, পা যদি কুল হয়ে যায়, তাহলে তাকে আবার ওয়ার্ম আপ করে খেলতে হবে, এবং অতিরিক্ত লোডের জন্য হতে পারে, বা ওয়ার্ম না করার জন্যে সে আবার মাঠে নামবে, নক করেই খেলতে চাইবে, তাহলে তার লিগামেন্ট ছিঁড়তে পারে। সে গেমের শেষে 95% প্লেয়ার কুল ডাউন করে না,
কারণ তুমি যে দৌড়াদৌড়িগুলো করলা এগুলা দেখবা যারা এই যে লেভেল 1 বইয়েও এগুলি আছে। কুল ডাউন হচ্ছে মানে ব্যাডমিন্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস যদি ধরো, তাহলে একটা হচ্ছে ওয়ার্ম আপ আর একটা হচ্ছে কুল ডাউন। হ্যাঁ, এখন এই কুল ডাউন যদি না করে তাহলে যে দৌড়াদৌড়িগুলো সে করলো, যে জিমনাস্টিক্সগুলো করলো, এতক্ষণ গেম খেললো, গেমটা তো একটা জিমনাস্টিক্স, সে মাল্টিপারপাস মুভমেন্ট করলো, তার শরীরটা ওই অবস্থায় থেকে গেল। তাহলে কুল ডাউনের সিস্টেমটা কি? কুল ডাউন নাম শুনলেই তারা আগে থেকেই অলসতা দেখায়, মনে করে না জানি এটা কি, আসলে তা নয়। 3 থেকে 4 মিনিট বলছে জগিং করো এই ওই পোর্শনে, 3 থেকে 4 মিনিট তুমি জগিং করো, আর 3 থেকে 4 মিনিট তুমি স্ট্রেচিং করো। স্ট্রেচিং কী রিলেটেড? তোমার ওই এবিএস রিলেটেড, এবং পাগুলিকে তুমি এই 2 থেকে 3টা স্ট্রেচিং করলেই এনাফ, তাহলে সে স্বাভাবিক অবস্থায় যাবে। কুল ডাউন মানে তো হচ্ছে, কুল মানেই তো ঠান্ডা হওয়া, ডাউন মানে তুমি কুল ডাউন মানে স্বাভাবিক অবস্থায় আসো। এই স্বাভাবিক অবস্থায় শরীরটাকে আনার জন্যে তাকে ডেফিনেটলি কুল ডাউন করতে হবে। কেউ যদি না জানে ওইটা আরেকটা পার্ট, তাকে কুল ডাউন শিখতে হবে, যারা জানে তাদের কাছ থেকে শিখে নিতে হবে। তারপরে আসো আসল মানে কয়েকটা পয়েন্ট আসতেছি, সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাস সঠিক করা, তার যে খাবার দাবার, দেখবা খাইতে আসছে কি বলতেছে, সে খেলতেছে, বলতেছে আমার তো পেট জ্বলতেছে। তুমি কি খেয়ে আসছো? পেট জ্বলতেছে কেন? খাওয়ার সময় পেট জ্বলে কেন? কখন খাইছো? হয়তো আধা ঘন্টা আগে খাইছে, অথবা 2টা গেমের মাঝখানে তারা খাইতেছে। এই খাদ্যাভ্যাস যদি ঠিক না হয় তাহলে শরীরের ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়। ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হলে সে আনইভেন বা আমি কী বলবো যে কমফোর্ট ফিল করে না, ডিসকমফোর্ট ফিল করে। ডিসকমফোর্ট ফিল করলে সে উল্টাপাল্টা দৌড়ায়, উল্টাপাল্টা দৌড়ালে তার লিগামেন্ট ছেড়ে যেতে পারে। খাদ্যাভ্যাস ডেফিনেটলি ঠিক রাখতে হবে, নাহলে সে খেলেও ভালো থাকবে না। সে খেলতে আসে সুস্থতার জন্যে। আমি প্রফেশনালিজমের কথা না বলি, আমি নন প্রফেশনালি বলি, কারণ যারা খেলতে আসে তাদের খাদ্যাভ্যাস যদি ঠিক না থাকে তাহলে তার ওজনটা কমবে না। এই প্রতিদিনই খেলবে, অনেকেই দেখবা যে অনেক মোটা পেট, তার পেট কমতেছে না, 10 বছর 15 বছর ধরে খেলতেছে, তার পেট কমে না, তাহলে তার মানে তার ওজনও কমছে না, একটা সার্টেন লেভেলে ঠিকই আছে। পায়ের মধ্যে 5টা 7টা 10টা করে ওই যে নিকাপ পরা দেখবা, কারণ তার লিগামেন্টে প্রেশার পড়ে, এই পরে সেই পরে। সে যদি প্রপার খাদ্য অভ্যাসটা করে এবং প্রপার ফুড খায় তাহলে সে প্রচুর খাইতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কি খাবে এটা তাকে আইডেন্টিফাই করতে হবে। ডাক্তার কি বলে, এখানে একজন ডাক্তার আছে, উনি কি বললো এটাকে নোট করে রাখতে হবে, সেইভাবে তাকে সুস্থও থাকতে পারবে, সে বেশি বেশিও খাইতে পারবে, কোনো সমস্যা নেই, সে বেশি বেশি খেলতেও পারবে। সুতরাং খাদ্যাভ্যাস যদি নিজের মন গড়া করে নেয় তাহলে আনডিউ প্রেশার পড়বে পায়ের উপরে এবং তার লিগামেন্ট ছিঁড়বে। অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপরে আমি 2টা জিনিস বলবো। জিম না করলে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচিউর যারা এবং বয়স হওয়া পরে প্রত্যেকটা প্লেয়ারকে পাওয়ার জেনারেট করতে হবে অলমোস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন। এমনকি যারা খুবই ব্যস্ত থাকে তাদের মিনিমাম 3 দিন করতেই হবে জিম, কারণ জিম না করলে পাওয়ার রিজেনারেট করবে না, একটা সার্টেন লেভেলে সে আটকে থাকবে, পাওয়ার জেনারেট করবে না, এবং সেটা করতে হবে জেনে। এখন সোয়াদ যে জিম করে আমি যদি এই জিমগুলো করতে চাই তাহলে তো আমি মারা যাব। তাহলে এটা ডাক্তারকে বলতে হবে যে আমার কি জিম করা উচিত, কোচকে বলতে হবে যে আমার এখানে শোল্ডারে ব্যথা না হওয়ার জন্য আমার যে লিগামেন্টগুলো ছিঁড়ে যাচ্ছে, তাহলে আমার এক্সটেনশনগুলো আমি কিভাবে করব, আমার কাপ মাসল দুর্বল, আমি কাপগুলো কিভাবে জেনারেট করব, আমার কার্লগুলো কিভাবে ডেভেলপড হবে, আমার শোল্ডারগুলো কিভাবে ভালো থাকবে। সুতরাং এইগুলি অল্প পরিমাণে করলেও তাকে 2 থেকে 3 দিন জিম করতে হবে। জিম না করলে পাওয়ার রিজেনারেট করবে না। একটা এই যে স্ম্যাশ করতে অনেকেই দেখবা পাওয়ারফুল স্ম্যাশ করে, গ্রামে গঞ্জে আউটডোরে প্রচুর পাওয়ারফুল খেলে, সবারই ইঞ্জুরি আছে, সবারই ইঞ্জুরি আছে, ওয়ার্ম আপ না করার জন্য সবারই ইঞ্জুরি আছে, যে কারণে তুমি এই প্রশ্নটা করলা। সুতরাং তাকে ডেফিনেটলি জিম করতে হবে এবং জেনে করতে হবে। জেনে না করলে সে কোনো দিনই ভালো থাকবে না। বেশি করলেও খারাপ, অল্প করলেও খারাপ, প্রপার ট্রেনিং করতে হবে, মানে প্রপার প্র্যাকটিস যেটা সেটাই তাকে করতে হবে, পরিকল্পিতভাবে করতে হবে। এবং অতিরিক্ত রাত জাগলে কি হয়? অতিরিক্ত রাত জাগলে তোমার তার শরীরের একটা সেকেন্ড
হ্যাঁ আমার আঙ্কেল ফোনের আসসালামু চার্জ আলাইকুম আঙ্কেল, আমি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আঙ্কেল তাইলে আমি একটা কমেন্ট নিয়ে আসি। আমি আবার প্লিজ আপনি যে আলোচনাগুলো করতেছেন এগুলো আসলে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আর যেভাবে আপনি পয়েন্ট আউট করে রাখছেন, এটা দেশের সকল শ্রেণীর ব্যাডমিন্টন মানুষ আমার মনে হচ্ছে যারা শুনতেছেন সবার জন্য খুব উপকার হবে যারা এটা শুনছেন। আপনারা এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন, পরবর্তীতে আবার ভিডিওটা দেখে ওই জিনিসগুলো একেবারে মেনটেন করার জন্য 100% মেনটেন না করলে আমাদের সমস্যার সম্মুখীন হতেই হবে। তো আঙ্কেল আমি আপনার কাছে আসতেছি, আমি একটা দুইটা কমেন্ট নিয়ে আসি। আমি ডাক্তার সাগর ভাইয়ের কাছে যাচ্ছি। একজন ভাই কমেন্ট করছে, ধন্যবাদ, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু দেখেন। ধন্যবাদ সবাইকে। আমার একটা প্রশ্ন ছিল, আমি দীর্ঘদিন ধরে ব্যাডমিন্টন খেলে আসছি, গত 2 বছর যাবত আমার কিছু সমস্যা দেখা দিয়েছে। 2 বছর আগে আমার পারফরমেন্স ভালো ছিল, কোভিড এর পরে আমি খেলার পরে আমার হাঁটুর মধ্যে ব্যথা অনুভব করি। প্রথমে ডান পায়ের হাঁটুর জয়েন্টে ব্যথা করতো, পরে আস্তে আস্তে বাম পায়ে ব্যথা অনুভব করি। এমআরআই করে বলেছে লিগামেন্ট সব ঠিক আছে। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব, পরামর্শ দিলে উপকৃত হব। এই জিনিসটা একটু যদি আমাদেরকে একটু শর্টে যদি এটার একটু ব্যাখ্যা দিতেন। জি, কি ওই ভাইটার আমি বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি ওনার কমেন্টটা বলেছি, এবং এই ইনজুরি গুলো আসলে খুব কমন, আমাদের কাছেও আসে, আমাদের ছেলেরা নিয়েও আসে, অনেক সময় আমার কাছেও আসে। তো এটা যেহেতু ওনার কোনো লিগামেন্টে কোনো প্রবলেম নাই, এটা খুব ভালো একটা লক্ষণ যে আসলে কোনো লিগামেন্ট ইনজুরি নেই। এখন ওনার যে ব্যথা হচ্ছে, এটা আসলে কয়েকটা জিনিস আমার তথ্য পেলে আর একটু ভালো হতো। ওনার এজ কত, বয়স কত, উনি কতক্ষণ খেলে, সপ্তাহে কদিন উনি কতক্ষণ খেলে, এটা একটু জানতে পারলে ভালো হতো। এটা প্রাইমারি যে ম্যানেজমেন্ট হবে বা প্রাথমিকভাবে উনি যেটা করবে সেটা হচ্ছে যে উনি 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য উনি খেলাটা স্টপ করবে। খেলা স্টপ করে উনি যেটা মনোযোগ দিবে স্ট্রেংথেনিং মানে যে এটা আপাতত ওয়েট ট্রেনিং যাবে আমি সেটা বলবো না। ওয়েট ট্রেনিং বাদে যে স্ট্রেংথেনিং গুলো করা যায়, যে সিম্পল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করা যায়, প্লাস তার সঙ্গে হচ্ছে উনি রানিংটা রেখে দিবে। রানিং যদি অল্প করে স্কিপিং করা যায় এটা রেখে দিবে। এটা করার পরে উনি 2 সপ্তাহ পরে আবার খেলায় ফিরবে। খেলায় ফেরার পরে সে ধীরে ধীরে বডিটাকে কন্ডিশন করে সে জিমে নিয়ে যাবে। জিম করা লাগবে, জিম না করলে তার এটা ফুল পাওয়ার ডেভেলপ করবে না। এবং খেলার সময়টা সে ধীরে ধীরে বাড়াবে। যে প্রথম যখন সে শুরু করবে, সে আধা ঘন্টা দিয়ে শুরু করুক, এবং প্রতি উইকে সে 10 to 20% খেলার সময়টা বাড়াবে। পরের সপ্তাহে সে হয়তো 30 মিনিট ছিল, পরের সপ্তাহে সে 40 মিনিটস গেল, তারপরে সপ্তাহে 50 মিনিটস গেল। এভাবে করে আস্তে আস্তে বাড়িয়ে সে আবার পূর্বের সময় নিয়ে আসবে। এটা তাকে ওয়েট করতে হবে। আসলে একটা যদি ইনজুরি হয়ে যায়, তো এটার জন্য আসলে আপনাকে প্ল্যান করতে হবে কমপক্ষে 3 মাস পুরোপুরি রিকভারি করার জন্য। অতএব আপনি যদি মনে করেন যে না আমি এটা ইনজুরি হলো, আমি 7 দিনের পরে মাঠে ফিরবো পুরোপুরি ভাবে, আমাদের এখানে মেন প্রবলেমটা আসলে আমরা এটাই ফেস করি, যে মনে যাকে অ্যাডভাইস দিলাম সে মনে করে 7 দিন আমি সুস্থ হয়ে যাব, তাকে সে অ্যাডভাইস কিছু নিয়ে 7 দিন পরে ফুল মাঠে যে আবার আর একটা বড় করে ইনজুরি নিয়ে আসে। অতএব একটা যদি প্রবলেম হয়ে যায় তাহলে এটাকে আসলে কোনোভাবে ইগনোর করা যাবে না, এটাকে সময় নিয়েই ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে যে ওনার যে প্রবলেমটা, এটাকে আমরা প্রপার যদি আমরা বলি বিষয়টাকে, যে আমি বললাম যে একটু একটু করে বাড়াবো, লিগামেন্ট স্ট্রেংথেনিং করবো, পরবর্তীতে আমি ওয়েটে যাব, এটাকে আমরা আসলে মেইনলি আমাদের একটা ভাষায় বলি, সেটা বলে কন্ডিশনিং করা হয়। ঠিক আছে, ধীরে ধীরে সে আবার পূর্বের কন্ডিশনে ফিরবে, কিন্তু এটা খুব ধীরে ধীরে স্লোলি। বয়স যদি বেশি হয় তাহলে খুবই স্লোলি, বয়স একটু কম হলে একটু আর্লি স্টেজে যাওয়া যাবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, আমাদের এক সিনিয়র প্লেয়ারের প্রায় 6 মাস আগে একটা অ্যাঙ্কেল একটা ইনজুরি হয়ে যায়। আমার এক্সরে করে দেখে ওখানে কোনো হচ্ছে যে আসলে তার ফ্র্যাকচার ধরা পড়ছিল না। পরে আমি তাকে যেভাবে বলছি সেভাবে করেই সে প্রায় তার ফিরতে 1 মাস লাগছে, 1 মাস পরে সে ফুল স্পোর্টসে ফিরছে। হ্যাঁ, তো এটা সে মানার জন্যই কিন্তু ফিরছে। সে যদি না মানতে পারতো তাহলে আসলে এটা তার আসলে আরো তার সময় লাগতো, ব্যথাটা থেকেই যেত, পরবর্তীতে আবার সেখান থেকে ইনজুরি হতো। হ্যাঁ, তো যেহেতু ওনার বিষয়টা বলবো যে ওনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, ওনার যেহেতু কোনো লিগামেন্ট ইনজুরি নাই, এটাতে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। উনি ধীরে ধীরে আবার শুরু করবে, খুব অল্প অল্প করে 10 মিনিট 15 মিনিট করে। উনি আবার আরেকটা কমেন্ট করছেন যে আমার স্টামিনার কোনো সমস্যা নাই, খেলায় মুভমেন্টের সমস্যা। আর এই শিবুল মিয়া ভাই যেই কমেন্টটা করলেন, সেম কমেন্টটাই বলতেছে আমাদের বর্তমান বাংলাদেশের ডাবলস যে রানার আপ মিজান ভাই। তিনি অনেকদিন এই হাঁটুর সমস্যা কারণে অনেকদিন খেলার মধ্যেও বিরত ছিলেন। তো এই বিষয়টা ওনার সেম সমস্যা বলতেছেন, যে ওনার ব্যথা করে, কিন্তু ডাক্তার দেখানোর পরে এমআরআই দেখে বলছে যে কোনো সমস্যা নাই, কিন্তু এই সমস্যাটা ব্যথার কারণে হচ্ছে। এটা আমি অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছি। এটাকে আসলে প্রপার কন্ডিশনিং করে তাকে নিয়ে আসতে হবে। প্রথমে থেকে কন্ডিশনিংটা কিভাবে করবে বলছেন, যে একটু শর্টে বললে। কন্ডিশনিংটা প্রথমে সে খুব অল্প সময়ের জন্য খেলাটা স্টপ রাখবে, 7 দিন হতে পারে, মিনিমাম 7 দিন। এবং এই 7 দিন সে যে এক্সারসাইজ স্টপ রাখবে তা না, সে এক্সারসাইজ করবে, কিন্তু সেটা হচ্ছে যে
লো ইন্টেন্সিটি আমরা বলি, জাস্ট জগিং, সিম্পল জগিং, হ্যাঁ একটা জগিং হতে পারে। এবং জগিং করার পরে তার দিনের মধ্যে 3 থেকে 4 বার, সর্বোচ্চ 5 বার সে স্ট্রেংথেনিং এ যাবে। এই স্ট্রেংথেনিং গুলো ওয়েট নিয়ে না, ব্যান্ড এক্সারসাইজ হতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, ফ্রি হ্যান্ড আমরা লাঞ্জ দিই, ফ্রি হ্যান্ড আমরা স্কোয়াট দিই, বা এইগুলো একটু রেজিস্ট্যান্ট আমরা একটু ব্যান্ড দিয়ে করতে পারি। এই 7 দিন সে এটা করবে। এটা করার পরে সে 7 দিন করতে হলে যার জানা নাই, ধরেন যে এই জিনিসটা যে জানে না সে, মানে এই বিষয়গুলো কিভাবে ফলো করবে বা এই ট্রেনিংটা স্ট্রেংথেনিংটা কিভাবে করবে? এটা যদি নি রিলেটেড হয় তাহলে সেক্ষেত্রে সে নিয়ের ব্যান্ডের এক্সারসাইজ সে যদি ইউটিউবে সার্চ দেয় সে পেয়ে যাবে আসলে কোনগুলো বেসিক, কোনগুলো করা যেতে পারে। সে এটা আস্তে আস্তে বাড়ানোর জন্য সে কতখানি বাড়াবে এটা আসলে আমি তাকে না দেখলে বলতে পারবো না। যে সে যখন বেসিকটা কমপ্লিট করে ফেললো সে কতখানি বাড়াবে, সে ব্যান্ডের সে যে রেজিস্ট্যান্সটা কতখানি বাড়াবে, এটা তাকে তার কন্ডিশন না দেখা পর্যন্ত তার আসলে এটা বলা খুব মুশকিল। তো প্রাইমারিটা সে ওখান থেকে পেয়ে যাবে যে আমি নিয়ের কি কি করবো, দিনে কভার করবো। দিনে আমরা বলি যে যখন সে খেলায় থাকবে না মিনিমাম 5 টাইমস, আরো বেশি হলে ভালো হয় 7 টাইমস, ঠিক আছে, দিনে এই কাজগুলো করবে। দিনে 1 ঘন্টা করে, পরপর সে 2 ঘন্টা 3 বা 4 ঘন্টা গ্যাপ দিয়ে সে 5 ঘন্টায় 5 বারে সে 5 ঘন্টা সময় এই কন্ডিশনারিং উপরে ইউজ করবে, ব্যবহার করবে। তারপরে সে 1 সপ্তাহ পরে সে খেলায় ফিরবে, কিন্তু সে টাইম কমিয়ে দিবে, ইন্টেন্সিটি কমিয়ে দিবে। প্রথমে সে যে আগে যে স্পিডে খেলতো সেই স্পিডটা কমিয়ে দিবে। এটা প্রথম হচ্ছে যে 2 সপ্তাহ, এবং এই 2 সপ্তাহের মধ্যে সে ধীরে ধীরে বাড়াবে। প্রথম দিকে হচ্ছে যে সে যদি প্রথম সপ্তাহের প্রথম দিন সে 30 মিনিট খেলে, সে 3 দিন বা 4 দিন পরে সে 10% বাড়াবে, তারপর 40 মিনিটস করবে, তারপর 50 মিনিটস করবে। তার সঙ্গে তার যে স্ট্রেংথেনিং যেটা ছিল সেটা তো কন্টিনিউ করবে। স্ট্রেংথেনিং প্রয়োজন হলে 1 বেলা কমিয়ে দিয়ে সে 1 বেলা ওয়েট নিয়ে যাবে। ওয়েট সে লো ওয়েট নিয়ে প্রথমে শুরু করবে, অল্প ওয়েট নিয়ে শুরু করবে, পরে আলাদা থেরাপি নিতে পারে। একজন কমেন্ট করছে। আচ্ছা, আসলে থেরাপিটা খুবই সাময়িক। এটা থেরাপি নিবেন আপনি যদি ব্যথা হয়, আপনি থেরাপি নিলে ব্যথা কমে গেল, কিন্তু থেরাপিস্ট কিন্তু আপনাকে নিজের একদম সম্পূর্ণ সুপারভিশনে আপনাকে এটা স্ট্রেংথেনিং করে দিবেন। এটা কাজটা আপনাকে করতে হবে। তাকে যদি থেরাপিস্ট এক্সপিরিয়েন্স হয়, বাংলাদেশে এরকম কয়েকজনের থেরাপিস্ট আছে যারা আসলে ব্যাডমিন্টনের সঙ্গে সংশ্লিষ্ট না, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই বিষয়গুলো স্পোর্টস ইনজুরি গুলো খুব ভালো বোঝে। তাদের কাছ থেকে যদি পরামর্শ নেওয়া যায়, একটা ছক করে নেওয়া যায়, বা একটা যদি তারা প্রেসক্রাইব করে দেয় আপনি নেক্সট 1 মাসে কোন দিন কি করবেন, কতখানি করবেন, এটা করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, এবং একবার যদি দেখে নিতে পারে সবচেয়ে ভালো হয়। এটা কিছুদিন তাকে সুপারভিশনে করাই লাগবে। জি, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। মিজান ভাই, আশা করি বুঝতে পারছেন। আর আপনার যদি এই বিষয়টাতে স্ট্রেংথের যে বিষয়টা আছে, এটাতে আমাদের সাথে কয়েকজন ডাক্তার সাহেব যারা বিসিবির সাথে সম্পৃক্ত আছেন, এর মধ্যে সজল ভাই আছেন, আরো কয়েকজন আছেন যে আমাদের ব্যাডমিন্টন প্লেয়ারদেরকে অনেক হেল্প করেন। এই বিষয়টাতে আপনি যদি সময় হয় আমাকে মেসেজ দিন, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিব, ওনার থেকে একটা সহযোগিতা নিতে পারেন। সাগর ভাই, আপনার কাছে আমরা আসতেছি। তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো শুনতেছিলাম, আসলে ব্যাডমিন্টনে এভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রতিটা জিনিস নিয়ে, ইনজুরি বিষয় নিয়ে সারওয়ার আলম আঙ্কেল যেভাবে পয়েন্ট আউট করে আলোচনা করতেছেন, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের প্লেয়ার যারা আছে তারা বোঝার জন্য বেশি হবে। আমরা এই সামান্য অবহেলা বা এই সমস্যাটার কারণে আসলে আমাদের একটা লিগামেন্ট ছিঁড়ে যায়। একটা লিগামেন্ট চলে গেলে আমাদের খেলাধুলার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা ধস নেমে আসে। এখান থেকে কামব্যাক করা সাধারণত এমনিতেই ব্যাডমিন্টন খেলা ধারাবাহিক রাখা বাংলাদেশে অনেক বেশি কঠিন। সেই অনুপাতে আবার যদি কেউ ইনজুরি শিকার হয়, অনেকে তো ইনজুরি হওয়ার সাথে সাথে খেলা থেকেই সরে যায়। একবারে ভালো মানের প্লেয়ার যারা ধরেন একটা মোটামুটি একটা আয় আছে, তারা হয়তো কোনোভাবে না কোনোভাবে অপারেশন করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ প্লেয়ার আমার জানাশোনা এরা আস্তে আস্তে খেলাধুলা থেকে সরে যায়। আপনারা যদি এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে যদি শুনেন, আপনাদের জন্য উপকার হবে। যে ভাইটা প্রশ্ন করছিলেন, অনেক ধন্যবাদ জানাইছেন, আপনাকে অনেক ধন্যবাদ শিবুল ভাই। যারা যারা দেখতেছেন, আপনাদের মূল্যবান কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট এখানে করেন। আপনারা মাঝে মধ্যে আমি ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আপনাদের কমেন্টটা নেওয়ার চেষ্টা করব। আঙ্কেল, আপনার গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়গুলোতে আমরা ছিলাম, আপনি একটু কন্টিনিউ করবেন। আমি যে বিষয়গুলি রয়ে গেল, আমি যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় রাত জাগে মানুষ রাত জাগলে, প্লেয়াররাও রাত জাগে, অনেকে সারা রাত মোবাইল চালায়, সপ্তাহে 2 দিন ছুটির দিন আসলেই তারা মোবাইল চালায়। এতে শরীরের ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়, এতে শরীরের মাসলের স্ট্রেংথ কমে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম, যেখানে আমি হয়তো 2টা বলছি, ডাক্তার সাহেব বললে হয়তো 20টা বলবে। এই প্রবলেমগুলোর জন্য মাসলের স্ট্রেংথ কমে যেতে পারে, মাসলের যে টার্মোয়েল থাকে বা টর্ক থাকে সেগুলা রেজিস্ট্যান্স কমে যেতে পারে, তার কনসিস্টেন্সি কমে যেতে পারে, সেই জন্য টেয়ার হতে পারে। তারপর মাসল পুল হইতে পারে এবং কর্ডের টেয়ার হতে পারে, সেই জন্য লিগামেন্ট ছিঁড়তে পারে। তারপর
অনেক সময় দেখা যায়, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার কিন্তু ডান পায়েরও লিগামেন্ট ছিঁড়া। আমি 2-3জন ডাক্তার দেখানোর পরে আমাকে ওরা বলল যে আপনি জিম করতে হবে। আমি সেই পার্টে যাচ্ছি না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক সময় দেখা যায় বসার জন্য পায়ের লিগামেন্ট ছিঁড়তে পারে। এই উল্টা পাল্টা বসে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে এমনি টান দেয়, এমনি টান দেয়, আবার দুষ্টামি করে। হ্যাঁ, দুষ্টামি করার সময় হয়তো চেয়ার থেকে পড়ে গেল, উল্টা পাল্টাভাবে পড়ে। অনেক সময় ঘুমের মধ্যেও এরকম হয়, হ্যাঁ, উল্টা পাল্টাভাবে শোয়ার পরে দেখা গেল যে অনেকে ব্যাডমিন্টন খেলে, তারপরে অনেকে ফুটবল খেলে, রাতে দেখা যায় যে ঘুমের মধ্যেই লাথি মারলো, হ্যাঁ, লাথি গিয়ে লাগলো ওয়ালের মধ্যে। হ্যাঁ, অনেকে ব্যাডমিন্টন খেললো, দেখো যে র্যাকেট স্ম্যাশ করছে, কিন্তু স্ম্যাশ গিয়ে পড়ছে চেয়ারের মধ্যে অথবা সাইডে ওয়ালের মধ্যে। দেখা গেলো যে তার কর্ডের মধ্যে প্রেশার পড়ছে, তার এলবোর মধ্যে প্রেশার পড়ছে। এই ধরনের প্রবলেম হতে পারে। এগুলো থেকে কনসাস থাকা, ভালোভাবে প্রপার পোশ্চারে শোয়া, প্রপারভাবে বসা, এগুলি মানে যেহেতু বিষয়টা ব্যাডমিন্টন রিলেটেড, কেন ছিঁড়ে, ব্যাপারটা হচ্ছে কেন ছিঁড়ে, আমি ওই জায়গাটাতে যাচ্ছি। তারপরে চিকিৎসা কি, এটা তো পরের ব্যাপার। আমাদের তো প্রিকশনটা আগে নিতে হবে যে কেন ছিঁড়ে, ওই জায়গাটাতে আমরা সচেতন থাকার চেষ্টা করছি। তারপরে অনেক সময় দেখা যায় যে সিঁড়িতে উঠা নামার সময় এই নর্মাল না উঠে সে দৌড়ায় উঠবে, শুধু দৌড়ায় উঠবে না, একটা স্টেপ 2টা স্টেপ বাদ দিয়ে 2-3টা সে ওভারটেক করবে। হ্যাঁ, ওভারটেক করবে কেন? ওভারটেক, তুমি নর্মাল হেঁটে উঠো, এটা তো একটা মেজারমেন্ট দিয়ে করা হয়েছে। 5 ইঞ্চি হাইট, 10 ইঞ্চি চৌড়া, একটা স্টেপ বাই স্টেপ তুমি আস্তে আস্তে উঠো, প্রপার পোশ্চারে উঠো। হ্যাঁ, অনেক সময় আনিবেন দৌড়াদৌড়ি, আনিবেন উঠার জন্য, তাড়াহুড়া করার জন্য, উঠার জন্য এবং নামার জন্য অনেক সময় টেয়ার হতে পারে। অনেক সময় গাছে উঠলেও হতে পারে। দেখবা যে ছেলেরা গ্রামে গঞ্জে গেছে, ঈদ আসছে, গ্রামে যাবে, সমানে আম গাছে উঠবে, আম পারবে। হ্যাঁ, তখন পা কোন দিকে, হাত কোন দিকে, গাছে ওঠার সময় ওটা তো আর খেয়াল থাকে না, তখনও ব্যাডমিন্টন প্লেয়ারের লিগামেন্ট ছেড়ে যেতে পারে। হ্যাঁ, অথবা অনেক সময় উল্টাপাল্টা হাঁটা, খালে বিলে হাঁটাহাঁটির জন্য হয়তো মাইল্ড টেয়ার হয়। এটা খেলার মাঠে আসলে পরে এটা ইন্টেন্সিটি বাড়ে, কারণ ওইখানের যে মাইল্ড টেয়ার, এই খালে বিলে উঁচু নিচু গর্ত টর্ত আমরা হাঁটাহাঁটি করলাম, একটা প্লেয়ার হাঁটাহাঁটি করলো, আর তারপরে যখন সে খেলার মাঠে আসলো, আটার পরে যখন লোড বেশি পড়লো, তখনও কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। ওইখানে হয়তো মাইল্ড হয়েছিল, সে হয়তো সেভাবে উল্লেখযোগ্যভাবে টের পায়নি। তো এখন কথা হচ্ছে যে আমি আসল জায়গাটায় যাব, যেটা আমি ডাক্তার সাহেবকে প্রথমেই বলছি যে আমি শেষের দিকে সেখানে যাব। যে প্রথম কথাই হচ্ছে যে আমরা তো আমাদেরকে তৈরি করি নাই, আমাদেরকে একজনে তৈরি করছেন, সৃষ্টি করে পাঠাইছেন, একটা সিস্টেমের মধ্যে তৈরি করছেন, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন, হাত দিছেন, পা দিছেন, বলছে তুমি এইভাবে হাঁটবা, হ্যাঁ, এইভাবে দৌড়াবা, এইভাবে বসবা, এইভাবে ঘুমাবা। প্রত্যেকটার একটা স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন রয়ে গেছে। সেটা তুমি যেখানেই বলো, যে ধর্মেই বলো, যে কর্মেই বলো, যে কোনো খেলাতেই বলো, একটা প্রপার পোশ্চার একটা কথা আছে। এটা আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে তৈরি করছে, আমরা সেভাবে চলবো না। হ্যাঁ, আমার সারা রাত জায়গা আমি পরের দিন বলবো যে আমি তো উঠতে পারলাম না ঘুরে, তো আমি এই জন্য প্র্যাকটিসে যাই নাই। এখন কথা হচ্ছে যে কেন উঠতে পারিনি, কারণ সে ঘুমাইছিল। এখন এই যে সিস্টেমটা, ঘুমাইতে হবে, সঠিকভাবে ঘুমাইতে হবে, আবার সকালে উঠতে হবে, এই যে একটা ফেনোমেনা, এই যে একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের মধ্যে বসা, ডিসিপ্লিনের মধ্যে যে খেলাটা খেলবে সেই খেলার নিয়মকানুন মেনে খেলা এবং কোচের কথা শোনা। আমি এখন ওই জায়গাটায় আসছি যে এইখানে আমাদের কোচদের দায়িত্ব সবচেয়ে বেশি। প্রোটেকশন দেওয়ার জন্য, লিগামেন্ট না ছিঁড়ার জন্য আমরা যদি জেনে না প্র্যাকটিস করাই, না জেনে শুধু চাপা মেরে আমি এত বড় কোচ, আমি হ্যান, আমি তেন, এইসব করে তারপরে আলটিমেটলি ছাত্রদের মানে একটা ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। সুতরাং আমরা যারা ট্রেনিং করাই, আমরা যতদূর সম্ভব যদি ভালো করে শিখে করাই, আমরা যদি জেনে করাই, যতদূর সম্ভব, হ্যাঁ, যে প্রপার প্র্যাকটিসটা তার হচ্ছে কিনা, প্রপার দৌড়াদৌড়ি করছে কিনা, প্রপার ফুটওয়ার্ক করছে কিনা, প্রপার মোটর ওয়ার্ক করছে কিনা, হ্যাঁ, সে প্রপারলি র্যাকেটটা ধরছে কিনা, সে প্রপারলি জিম করছে কিনা, এবং প্রপারলি লাইফস্টাইল সে মেনটেন করছে কিনা, প্রপারলি সে খাদ্যাভ্যাস মেনটেন করছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলি যদি মেনটেন না হয়, একটার সাথে আর একটা ডাইরেক্টলি রিলেটেড। লাইফস্টাইলের সাথে তার নিউট্রিশন রিলেটেড, নিউট্রিশনের সাথে তার ডেভেলপমেন্ট রিলেটেড,
ডেভেলপমেন্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে মাঠের প্রপার ট্রেনিংয়ের উপরে। এই দায়িত্বটা যদি আমরা কোচেরা সঠিকভাবে পালন করি তাহলে আমার মনে হয় ডাক্তারের কাছে কম্পারেটিভলি কম যেতে হবে, প্রোভাইডেড ইনজুরি, যেহেতু এটা একটা মেসিভ জিমন্যাস্টিক্স ব্যাডমিন্টন, সুতরাং ইনজুরি ছোটোখাটো থাকতেই পারে, সেটা ছোটোখাটোর মধ্যেই থাকুক, এটাই আমরা চাইবো। আমরা বড় আকারে চাইবো না। যদি আমাদের জ্ঞানের অভাব থাকে অথবা কোনো যদি ইনডিসিপ্লিন প্লেয়ার থাকে, 2 দিন প্র্যাকটিস করে নাই, আরেক দিন এসে সে ওই 2 দিনটা কভার করার জন্য দেখা গেল যে সারাদিনই প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, আমি বিরতি দিছি, এই সময় প্র্যাকটিস করতেছে, বলছি তুমি রেস্ট নাও, সে রেস্ট না নিয়ে সেখানে নক করা শুরু করছে, ওরও টেয়ার হইতে পারে। এই প্রবলেম ইনভাইট করাটা খুব সহজ, আবার খুব মানে ইনভাইট না করাটাও খুব সহজ যদি সে প্রপারলি মেনটেন করে। আমি মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু মনে করি, আমি মনে করি ব্যাডমিন্টন প্লেয়ারের ইনজুরি কেন ছিঁড়ে, এই জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা যারা ট্রেনিং করাই তারা আমরা সবচেয়ে বেশি দায়ী। কারণ আমরা প্রপার নলেজটা ছাত্রদেরকে দিতে পারি না, প্রপার গাইডলাইন আমরা তারা করতে পারি না, প্রপার ডিসিপ্লিনে আমরা রাখতে পারি না, ছাত্রদের অ্যাটিটিউড আমরা ঠিক করতে পারি না, লাইফস্টাইল সম্বন্ধে আমরা জ্ঞান দিতে পারি না। কেউ বলি 3 ঘন্টা 6 ঘন্টা খেলো, কেউ বলি আধা ঘন্টা খেললেই হবে, মানে যা হয় আর কি, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। সুতরাং ব্যাডমিন্টন প্লেয়ারের লিগামেন্ট ছিঁড়ে বেশিরভাগ কারণ হচ্ছে এই প্রপারলি ট্রেনিং না করার জন্য, এবং এই জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমরা কোচেরা। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আরেকটা জিনিস আপনার সাথে আমি এড করতেছি যে আমাদের যারা বাংলাদেশে দেখা যায় ব্যাডমিন্টন সিজনে আমাদের দেশের যত প্লেয়াররা আছে, ছোট থেকে বড় প্লেয়ার, মাঝারি প্লেয়ার, সবচেয়ে বড় কথা যারা জাতীয় দলের লেভেলের প্লেয়ার আছে জাতীয় টুর্নামেন্ট গুলোতে, তারা কিন্তু কোনো ধরনের সাপোর্ট ছাড়া নিজের একটা প্র্যাকটিস জোগানোর জন্য অধিকাংশ প্লেয়াররা খেপ খেলে থাকে সিজনে। খেপ খেলাগুলোতে আমাদের এখানে একজন কমেন্ট করছে, মুন্না ভাই, আরমান হোসেন মুন্না আপনার স্টুডেন্ট ছিল, সার্ভার ব্যাডমিন্টন একাডেমিতে প্র্যাকটিস করছে কিছুদিন। সে এরকম খেপ খেলতে গিয়ে এক জায়গায় সারা রাত টুর্নামেন্ট ছিল, দেখা যায় খেলতে 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 কয়েকটা রাউন্ড খেলার পরে এক জায়গায় গিয়ে সে জাম্প দিতে গিয়ে, এমনিতেই তো আউটডোরে বেশিরভাগ মাঠ দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে, উঁচু নিচু থাকে, মাটির সমস্যা। তো এই লং টাইমে রাত্রে যারা ওয়ান নাইট টুর্নামেন্ট গুলো আয়োজন করে থাকেন, তাদের জন্য আপনার এই বিষয়গুলোতে আপনার মেসেজটা কি আয়োজকদের জন্য? মনে পড়ে, আমার যতদূর মনে পড়ে যে আউটডোর ব্যাডমিন্টনের ফিটনেসের জন্যে, আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে নিই, সাউন্ডটা বোধহয় একটু কম শোনা যাচ্ছে। তো আউটডোর ব্যাডমিন্টনের ফিটনেস, ব্যাডমিন্টন প্লেয়ারদের এই যে সারা রাত জেগে, বাসে জেগে, কম্বল গায়ে দিয়ে, মাথা ঢেকে যায় সারা রাত জেগে, আবার অথবা সারা রাত খেলে এক জায়গা থেকে আরেক জায়গায়, অন্য দিন সারা রাতে যায়, কখন ঘুমায় কখন খায় কোনো কিছুই ঠিক নেই। এটার একটা গাইডলাইন আমি আমার যতদূর মনে পড়ে তোমার পেজে অথবা ওই মান্নান ভাইয়ের পেজে আমি বোধহয় দিছিলাম, হ্যাঁ, যে অ্যাটলিস্ট এটা করতে হবে, যেটা সোয়াদ মোটামুটি মেনটেন করার চেষ্টা করে, যে আউটডোরে তারা খেলবে কিন্তু কি কি খাবারগুলা খাবে, আবার যদি সারা রাত জাগে তাহলে কতক্ষণ মিনিমাম তার কয় ঘন্টা লাগবে, এই জিনিসগুলি গাইডলাইন একটা ফলো করলে অ্যাটলিস্ট, মানে এটা একটা সেফটি, বাট এটা কোনো এনশিওর করা যাবে না যে এটা 100% সেফটি। হ্যাঁ, এটা যেমন একটা এই যে সুইমিং করতে গেলে একটা মানে ইয়ে দেয়, একটা বুকের মধ্যে একটা জামার মতো লাগিয়ে দেয় যে এটা সেফটি, লাইফ সেফটি, কিন্তু আসলে এটা লাইফ সেফটি না। এটা যখন একটু বেশি পানিতে যাবে ওইটা সহ ইচ্ছে ডুবে যাবে, এটা লাইফ সেফটি না। ব্যাপারটা এরকম। তো কিছু সেফটি হচ্ছে যে সে যদি অ্যাটলিস্ট 4 ঘন্টা ঘুমায় এবং ডিস্টার্বিং খাবারগুলি যদি সে না খায়, সেখানে যদি সে সবজিগুলো বেশি খায়, চিকেন বেশি খায়, খাসি গরু যদি না খায়, এবং ঝাল জাতীয় জিনিস সে যদি না খায়, প্রচুর পানি খায়, প্রচুর পানীয় ফল যেগুলি যেমন তরমুজ, আনারস, তারপরে আপেল, কমলা, লেবু, পেঁপে, বাঙ্গি, এই ফ্রুটসের মধ্যে যদি সে বেশি থাকে, অ্যাটলিস্ট 4 ঘন্টা যদি ঘুমায় এবং প্রতিদিন যদি সে 1.5 থেকে 2 ঘন্টা জিম করে, তাহলে তার যে একটা পাওয়ার যে শরীরটা ছিল, স্ট্রেংথের যে শরীরটা ছিল, এটা একটা ব্যালেন্স পর্যায়ে থাকবে, অ্যাটলিস্ট তার ইনজুরিটা প্রিভেনশন হবে বলে একটা মোটামুটি ধারণা। এখন কথা হচ্ছে হ্যাঁ, রাত জাগে দেখা যায় 5 গেমের খেলা দিতেছে।
একটা ওয়ান নাইট আর 3 এই জিনিসগুলোতে প্লেয়ারদের জন্য কতটা ক্ষতিকর একটা পরিবেশ তৈরি করতেছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে সারা রাত সে খেললো, সকালে সেই খেলাটা শেষ হলো, তাই তো? এখন সকালে শেষ হলে তাকে তাহলে খেলার শেষে তাকে ফ্রেশ হয়ে তাকে খাবারগুলো খাইতে হবে, কিন্তু সে খাবারগুলো কি খায়? সে খায় 3টা বা 4টে পরোটা, সেই তেলে ভাজা পরোটা, সে ডিম ভাজলেও সে তেলে ভাজা, এবং সে খাবে মুরগির মাংস খাইলেও সেই ঝোলওয়ালা তেলওয়ালা লাল লাল রঙের হোটেলের তেল, সেগুলি খাবে। এখন তাকে খাওয়ার দিকে তাকে সচেতন হইতে হবে। সে ডিম খাক, সিদ্ধ করে খাক, সে সবজি খাক বেশি, সে ডাল খাক বেশি, সে তেল ছাড়া রুটি খাক, সে কাঁচা সবজি বেশি খাক। হ্যাঁ, সে কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অনেক ধন্যবাদ আঙ্কেল। যে বিষয়টা আপনি বলছেন খাদ্যাভ্যাসের বিষয়টা, মানে আলাদা একটা প্রোগ্রাম করলে খুব ভালো হবে। 4 ঘন্টা যদি সে ঘুমাইতে পারে, তাহলে তার শরীরটা কিছুটা ব্যালেন্স হবে, ইলেকট্রোলাইট যে ইনব্যালেন্স হবে সেই ব্যালেন্সটা তার কিছুটা রিকভারি হবে। এবং প্রচুর পানি খাবে, সে পানীয় ফল খাবে এবং জুস জাতীয় জিনিস সে বেশি খাবে, এতে তার শরীর ভালো হবে। আর না হলে তার শরীর সবসময় একটা ইনব্যালেন্স অবস্থায় থাকবে, অঘুমার জন্যে, বেশি খেলার জন্য। এবং জিমটা সে প্রতিদিন করতে হবে, প্রতিদিন। আউটডোর খেললে প্রতিদিন তাকে কোথাও না, জিমের ইনস্ট্রুমেন্ট যদি না থাকে, অ্যাটলিস্ট তাকে ঘরের ভিতরে হইলেও কিছু স্কোয়াট, কিছু লাঞ্জেস, কিছু তাকে পুশ আপ, এগুলি দিয়ে কিছু স্ট্রেচিং, তাকে মানে সোয়েটিং করতে হবে। হ্যাঁ, সোয়েটিং করে 30 থেকে 50-60 মিনিট পর্যন্ত তাকে এটা ঘরের ভিতরে হলেও করতে হবে। ঘরের ভিতরে করলে তার মাসলের যে পাওয়ারটা সেটা কিছুটা রিজেনারেট করবে। তখন সে যখন ঘুমাবে, মিনিমাম 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সে ঘুমাইতে পারে। সারাদিন তো আর তার কোনো কাজ নাই, তাহলে সে ঘুমাইতে পারে। সে ঘুমাইলে তার ফিটনেসটা কিছুটা ভালো থাকবে, তার ইনজুরিটা কিছুটা হলেও প্রিভেন্টেড হবে। 100% রিস্কে সে থাকবে না। এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত মানে তথ্য কালেকশন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বলো আর যাই বলো, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা মনে করি আমি সেটাই বলি আমার ছেলেদেরকে। অনেক ধন্যবাদ আঙ্কেল, অনেক মূল্যবান একটা আলোচনা আপনার থেকে শুনলাম। এই বিষয়টা প্রতিটা জিনিস আমাদের কাজে দিবে আশা করি। যারা শুনছেন দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখতেছেন, আপনাদেরকে তো পাশাপাশি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই এই কথার সাথে। যারা একজন লিখছেন যে রাহুল আহমেদ, আই থিঙ্ক উই শুড অ্যারেঞ্জ ওয়ান নাইট টুর্নামেন্ট, we should try split a tournament at least 2 or 3 days. One night is too much for any players. আসলেই সত্য কথা বলছেন রাহুল ভাই। যারা আমাদের সংগঠক আছেন অনেকেই, সবার এই জিনিসটা আসলে খেয়াল করা উচিত। আপনারা যে প্লেয়ার গুলোকে নেন, এই প্লেয়ার গুলো আমাদের দেশের সম্পদ, আর তারাও এই খেলাটা খেলতেছে একটা স্বপ্ন মনে করে। দেখা যায় আপনি এমন একটা চাপ সৃষ্টি করলেন, বা খেলার মধ্যে একটা টুর্নামেন্টে নিয়ে 32টা টিম, একটা প্লেয়ার যদি 16টা ম্যাচ খেলতে, এই 16টা টিমের খেলা 4টা 5টা 6টা রাউন্ড খেলার পরে 3 গেম 4 গেম হয়ে যায়। অনেক সময় পুরাতন নিয়মে খেলা হয়। একটা প্লেয়ারের চাপ বেশি পড়ার কারণে এইভাবে অনেক প্লেয়ার ইনজুরি হয়। এই বিষয়গুলো আপনারা যারা অ্যারেঞ্জ যারা আছেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখা যায় আমরা ওয়ান নাইটের টুর্নামেন্টটা 2 দিন 3 দিনে ভাগ করে নেন। আমাদের বাইরের ডিস্ট্রিক্ট গুলোতে এরকম অনেক আছে, দেখা যায় একটা রাউন্ড দেয়া হয়, 2টা রাউন্ড দেয়া হয়। তো ওয়ান নাইট প্রথাটা উত্তরবঙ্গের দিকে এই জিনিসটা এখন একটু কমছে, 8টা টিম নিয়ে করা হয় বা 16টা টিম নিয়ে। তো আমাদের সিলেটের দিকে, তারপরে আরো অনেক জায়গায় অনেক বেশি টিম থাকি যায়। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। তো আমি আমাদের আজকের অতিথি ডক্টর সাগর ভাইয়ের কাছে আসতেছি। একটা বিষয় নিয়ে আমি জানতে চাচ্ছি যে, প্রথমত আমার এখানে একটা কমেন্ট পড়েনি। আমাদের একজন ছোট ভাই ব্যাডমিন্টন প্লেয়ার লিমন আহমেদ লিখছে যে, গত 2 দিন আগে কোর্টে ডান পায়ে মোচড় খেয়ে এই 2 দিন থেকে প্র্যাকটিস করতে পারতেছি না। একটু বেশি হাঁটলেই পায়ে ব্যথা অনুভব করি। এখন করণীয় কি জানাবেন দয়া করে। এটা কি বোঝা গেছে ক্লিয়ারলি ও কোথায় ব্যথা পাইছে? আমি তো মনে হয় পায়ে, হয়তো পায়ের কোন জায়গা সেটা একটু আমার কাছে মনে হচ্ছে হয়তো অ্যাঙ্কেল হবে, এটা হবে হয়তো, নাহলে তো হতে পারে বা নি হতে পারে। জি অ্যাঙ্কেল অথবা নি হতে পারে। আচ্ছা, যেহেতু এটার সাথে আমি একটা প্রশ্ন জুড়ে দিই। ধরেন একজন প্লেয়ার, যে প্রথমত আপনি যেটা বলছেন, আমাদের অধিকাংশ প্লেয়ার, স্বয়ং আমি নিজেও, আমি এবারে এক জায়গায় খেলতে গেছি, টানা 2 রাত 3 রাত খেলার পরে আমি এক রাত খেলে সকালবেলা ট্রেনে উঠে গেছি আপনার লাকসামে ওয়ান নাইট একটা টুর্নামেন্ট খেলে ওখান থেকে আবার সাথে সাথে চাঁদপুরে ওয়ান নাইট শেষ করে ভোরবেলা এসে ট্রেনে উঠছি। আসার পরে আমার এই ডান পায়ের নিতে প্রচন্ড ব্যথা, কিছু ফুলে গেছে। পরে আমাদের এখানে ফিজিওথেরাপিস্ট একজনের কাছে গেলাম, উনি বললো 10 দিন রেস্ট নেওয়ার জন্য। 10 দিন রেস্ট,
এই বিষয়গুলো আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করি নাই। একটা প্লেয়ার কখন গিয়ে সে একটা ব্যথা পাইলে বা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে বা ওর কি করণীয়, আমরা এই গাফিলতির কারণে দেখা যায় অনেক সময় সামান্য টিয়ার ছিঁড়ে পরে আমরা খেলতে যাই, পরে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। জি। আচ্ছা, এখানে আমি কিন্তু যখন এর আগে বলেছি তখন অলরেডি মেনশন করছি, ইনজুরি 3 ধরনের হতে পারে লিগামেন্ট ইনজুরি। একটা হচ্ছে যে জাস্ট জাস্ট হচ্ছে যে টান পড়তে পারে, স্ট্রেন হতে পারে। আর একটা হচ্ছে পার্শিয়াল টিয়ার, আর একটা হচ্ছে কমপ্লিট টিয়ার। স্ট্রেন যদি হয় তাহলে এই ইনজুরি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ফোলা থাকবে না, বা ফোলা থাকলেও খুব সামান্য পরিমাণ, অতএব এবং এইটা 2 থেকে 3 দিনের রেস্টে চলে যাবে। এবং হচ্ছে যে এই 3-4 দিন রেস্ট নেওয়ার পরে সে আবার ধীরে ধীরে মুভ করতে পারবে। এটা হচ্ছে এটা আপনার বোঝার উপায়। 2 নম্বর হচ্ছে পার্শিয়াল যদি টিয়ার হয় তাহলে এখানে ফুলবে এবং ফোলাটার পরিমাণ কিছু বেশিও থাকতে পারে। কমপ্লিট টিয়ার হলে তো আসলে অনেক বেশি ফুলবে। হ্যাঁ, আর পার্শিয়াল টিয়ার কম্পেয়ার টিয়ার হলে হয় কি, এখানে ধর 7 দিন রেস্ট দিলাম, 7 দিনে ফোলা কমে যায়, আবার যখন মুভমেন্ট করবেন আবার ফুলবে, আবার 2-3 দিন রেস্ট দিবেন, আবার একটু কমে গেল, আবার যখন মুভমেন্ট করবে আবার ফুলবে। হ্যাঁ, এই ফোলাগুলা যাবে না, তখনই আপনাকে বুঝতে হবে যে ইনজুরিটা বড়। আর যদি বেশি ফুলে যায় তাহলে অবশ্যই সেই জায়গাটায় আপনাকে বসে না থেকে আগেই একটা এক্সরে, অথবা যদি খুব প্রয়োজন করা যায় তাহলে একটা এমআরআই করে নিলে ভালো হয়। এক্সরেতে আসলে লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে না। এই লিগামেন্ট ইনজুরি ডিটেকশন করার সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার এমআরআই, যদি সেটা কস্টলি অনেক। অনেক ক্ষেত্রে যদি খুব এক্সপিরিয়েন্স আল্ট্রাসনোলজিস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় তারা আমাদের একটা ধারণা দেয় যে ঠিক আছে এখানে একটা কমপ্লিট টিয়ার আছে বা ভিতরে রক্ত জমে আছে। তবে বড় ইনজুরি যদি হয় তাহলে অবশ্যই সেখানে ফোলা থাকবে, ব্যথা বেশি থাকবে, এবং এটা আপনি পেন কিলার খাওয়ার পরেও আপনার মুভমেন্টের সমস্যা হবে। এটা হচ্ছে যে একটা, আমি যদি খুব সোজা বাংলায় বলি বা সহজে বুঝতে চাই, যে না আমার একটা ইনজুরি হলো, হাঁটু ফুলে গেল, আমি পরের দিন ব্যথার ওষুধ খেলাম, তারপরেও দেখলাম যে আমার ব্যথাটা আছে, ফোলাটা যায় নাই। এখন 2-1 দিন করার পরও তো আমার ফোলাটা পুরো যায় নাই এবং ব্যথাটাও আছে, তখন এটা বুঝতে হবে যে না এখানে ইনজুরিটা অনেক বেশি, অর্থাৎ এটার জন্য আলাদা করে আমাকে মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। আর ছোট্ট যেগুলো টান পড়ে এগুলো 2-3 দিন, 2 দিন 2 থেকে 3 দিন, যদি আমরা বলি যে ইনজুরির পরে 48 আওয়ার্স আইস দিতে হয়, এই দিনে 4 থেকে 5 বার করে, বা একটু বেশি যদি পারা যায় তাহলে এগুলো দিলে এগুলোতে ছোট ইনজুরি চলে যায়, 2-3 দিন পরে সে অলরেডি রিকভারি করে যায়। তো ছোট ভাইটা যে কথাটা বলছে, সে তার 2 দিন পরেও তার হাঁটলে ব্যথা লাগছে, সে এই রেস্টটা একটু বেশি দিচ্ছে, আরো 4-5টা দিন কমপ্লিট খেলা স্টপ রাখবে, সে মুভমেন্ট করবে না, মানে খেলার মুভমেন্ট গুলো করবে না। এবং যে ইনজুরি জায়গাটা আছে সেখানে আজকে থেকে সে 48 আওয়ার্স এর জন্য দিনে 5 বার কমপক্ষে 10 মিনিট করে প্রতিবার সে আইস দিবে। এবং সে যদি ব্যথা থাকে বেশি, ব্যথার ওষুধ খেতে পারে। ব্যথার ওষুধগুলো আসলে আমরা হাতের কাছে যে পেন কিলার পাই সেটা খেয়ে নিই। পেন কিলার সবগুলো আসলে এই ইনজুরি গুলোতে ভালো কাজ করে না। একটা ওষুধ খুব ভালো কাজ করে, আইবুপ্রোফেন জাতীয়, বাজারে প্রোফেন বা ফ্লামেক্স নামে পাওয়া যায় বাজারে। আরেকটা ওষুধ খুব কমনলি পাওয়া যায়, সেটা হচ্ছে টোরি বা ইটোরিকক্সিব জাতীয় ওষুধ। এই দুটো ওষুধ এই ধরনের ইনফ্লামেশন থাকলে খুব ভালো তারা একটু ফলাফল দেয় বা দ্রুত ফলাফল দেওয়ার সম্ভাবনা আছে। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে আপনার মূল্যবান আলোচনার মধ্যে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সর্বশেষে আমি একটা প্রশ্ন রাখবো, এটা পরে আপনি শেষ কথাবার্তা, আমরা আছি প্রায় শেষ পর্যায়ে আছি, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো আমাদের, আপনার ধরেন ব্যাডমিন্টনে আমাদের যত প্লেয়াররা আছে সবার উদ্দেশ্যে আপনার প্রাথমিকভাবে স্বাস্থ্যগত বিষয় দিক থেকে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন ব্যাডমিন্টন প্লেয়ারের জন্য, যারা ধরেন একটা টুর্নামেন্ট সামনে আছে, অথবা আরো ধরেন 2 মাস পর একটা সামার টুর্নামেন্ট আছে, অথবা কেউ বিগিনার লেভেলে খেলা শুরু করছে, তো কোন জিনিসগুলো সে খেয়াল করা উচিত? ধরেন 1 সপ্তাহের পথ চলা তার, স্বাস্থ্যগত দিক থেকে সে কোন জিনিসগুলো খেয়াল করা উচিত বেশি মনে করেন? আচ্ছা, আমি খুব আসলে আমি এর আগেও বলেছি যে আমি খুব সোজা বাংলায় বলতে পছন্দ করি, বা খুব সোজা বাংলায় আহ, উম, আহ, মানে এটা সবকিছু এক্সপ্লেন করলে আমারও খুব ভালো লাগে। সেটা হলো, আমি 3টা বিষয়ে প্লেয়ারদের বলবো যে 3টা বিষয়ে কোনো প্রকার কৃপণতা করা যাবে না। একটা হচ্ছে এক জোড়া ভালো জুতা। একটা ব্যাডমিন্টন প্লেয়ারের জন্য এক জোড়া ভালো জুতা অনেক অনেক অনেকখানি তাকে বড় ধরনের ইনজুরি থেকে সেভ দিবে। 2 নম্বর হচ্ছে প্রপার রেস্ট। আপনি সারাদিন প্র্যাকটিস করবেন, সারাদিন মোবাইল চালাবেন, তাহলে ভাই আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন না। আর একটা হচ্ছে নিউট্রিশন। আপনার খাওয়া, সারাদিনে যে খাওয়া রুটিনটা আছে, অ্যাটলিস্ট দিনে 5টা ফল, রসালো ফল, আমি বলবো শুধু ফল না, রসালো ফল হলে ভালো হয়। তার সঙ্গে হচ্ছে প্রপার হচ্ছে যে প্রোটিন ইনটেকটা। হ্যাঁ, এই দুইটা জিনিসে আপনি কখনো কোনোভাবেই কার্পণ্য করবেন না। এই এই 3টা জিনিস।
তাহলে একটা বললাম হচ্ছে প্রপার শু, জুতা, আর একটা হচ্ছে প্রপার রেস্ট, আর একটা হচ্ছে প্রপার নিউট্রিশন। এই তিনটা বিষয় যদি কার্পণ্য করেন তাহলে আপনার আসলে অনেক বেশি ডিফিসিয়েন্সি থেকে যাবে এবং এটা আপনি রিকভারি করতে পারবেন। হ্যাঁ, হয়তো আপনি কিছু সময় ভালো খেলবেন, কিন্তু আপনি ফাইনাল যে গোল সেটাতে পৌঁছাতে আপনার জন্য অনেক কষ্ট হয়ে দেখা দেবে, এটা আপনার অনেক বড় বড় একটা বাধা হয়ে যাবে। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময়গুলো আমাদেরকে আজকে দেওয়ার জন্য। পুরো বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স তথা সবার পক্ষ থেকে আপনাকে প্রথমত আপনার পেশার দিক থেকে ধন্যবাদ। আর পাশাপাশি আপনার জন্য আমি খুব বেশি ব্যক্তিগতভাবে খুব বেশি গর্ববোধ করি যে আপনার মতো মানুষ এভাবে যে আপনার প্রফেশনটা রেখেও আপনি নিজে একটা ব্যাডমিন্টন একাডেমি তৈরি করছেন, নিজে ইনডোর স্থাপিত করছেন, এখানে এতগুলো প্লেয়ারকে খেলার সুযোগ করে দিচ্ছেন। আসলে সবচেয়ে বড় কথা আমার দিক থেকে, আমি যে মানুষগুলোর জন্য ধরেন ব্যাডমিন্টনে আছি বা কাজ করতে শান্তি পাই, আমাদের ব্যাডমিন্টনে কিন্তু ভাই আপনারা তো এখনো ওইভাবে প্রফেশনালি মাঠে আসেন নাই, বা দেখা গেছে একটা টুর্নামেন্টে আসছেন, এখানে অনেক ভালো দিকগুলোর মতো অনেক নেগেটিভ দিক আছে, যেটা আমরা যেখান থেকে সুবিধা পাওয়ার কথা, যে জায়গায় গিয়ে আমরা কাজ করার কথা, এখানে অনেক ধরনের সমস্যা দেখা গেছে যে এগুলো ভালো একজন মানুষ এসে অনেক কিছু চিন্তা করে থাকতে মানে পারাটা অনেক কঠিন। কিন্তু আপনার মতো মানুষ যে যে ধরেন যে পজিশন নিয়ে যে চিন্তা নিয়ে ব্যাডমিন্টনকে নিয়ে আগায় যাচ্ছেন, আপনারা হলে ধরেন আমাদের কাজ করার অনুপ্রেরণা, তথা পুরো বাংলাদেশ ব্যাডমিন্টনের জন্য একটা সুখ। ধরেন একটা বলে না আধার একটা চাঁদের আলোর মতো, এই চাঁদের আলোটা একদিন না একদিন ফুটবে। এভাবে প্রতিটা মানুষ যারা আছেন জেলা উপজেলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যাডমিন্টনের একটা সামান্য কোর্ট তৈরি করেছেন, নিজে ট্রেনিং করাচ্ছেন, এই মানুষগুলো থেকে আস্তে 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 প্লেয়াররা বেরোয় আসতেছে। এই দেখেন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যে বর্তমান জাতীয় দলের কোচ। আজকে থেকে আরো 5 বছর আগে আঙ্কেল যখন প্রথম টুর্নামেন্ট খেলতে আসেন, তখন কিন্তু আঙ্কেলকে ওইভাবে কেউ ভালোভাবে চিনতো না। আঙ্কেল ওইভাবে শুরু করার সাথে সাথে উনি সামার র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলতে আসছেন, কিন্তু এই কয়েকদিনের তুলনায় উনি একটা নিজে মাঠ করে 3টা ব্যাডমিন্টন কোর্ট করে যে শত শত প্লেয়ার ট্রেনিং করছে ওনার কাছে, শত শত। আমার মনে হয় না যাবৎকালীন বাংলাদেশ ব্যাডমিন্টনে কোনোদিন কোনো একাডেমিতে এত প্লেয়ার এভাবে ট্রেনিং করার সুযোগ পাইছে। আমি তো অনেকদিন পরে গেছিলাম, যাওয়ার পরে উপরে ঘুমানোর জায়গায় এক একজনের সাথে আরেকজনের ব্যাটিং দেখা যাচ্ছে, এত পরিমাণের প্লেয়ার প্র্যাকটিস করছে তখন। এই একসাথে এতগুলো প্লেয়ারকে সার্ভিস দেওয়ার পরে নিজে ব্যাডমিন্টন মাঠ করার পরে এত কিছুর পরে আজকের ফলস্বরূপ এই যে সোয়াদ বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়ন, পরপর 2বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। উনার হাতে খড়ি ব্যাডমিন্টন প্লেয়ার যারা আছে, অসংখ্য প্লেয়ার এখন বাংলাদেশে আপনি দেখতে পারেন, যারা বর্তমানে পারফর্ম করতেছে অনেকেই যারা ট্রেনিং করার কারণে, ট্রেনিং করানোর কারণে। তো এই মানুষগুলো যে আমাদের ইতিহাস বদলে দিবে, দেখেন উনার কথা কিন্তু 5 বছর আগে কেউ জানতো না, তো দায়িত্বে যারা ছিল তারাই কিন্তু ছিল, তারাই আছে, তারাই থাকবে, এই সিস্টেমটা তাদেরই দখলে। কিন্তু ব্যাডমিন্টনের বাস্তবতাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্টারন্যাশনালি আমরা ধরেন কেউ সুযোগ করে না দিলেও একটু ইচ্ছা করা যায় যে না আমাদের কিছু প্লেয়ার বাইরে গিয়ে খেলবে, এই কিছু কিছু সংগঠক বেরোয় আসতেছে। বর্তমানে আমাদের কয়েকজনের মধ্যে এই একটা এই AIGCL যে মারুফ হায়দার ভাই, উনি অনেক ভালো উদ্দেশ্য নিয়ে ব্যাডমিন্টন প্লেয়ারদেরকে নিয়ে পাঠাচ্ছেন বা এরকম কিছু। তো এই সুযোগগুলো যখন আস্তে 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 সোয়াদদের মতো প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল যারা স্পন্সরশিপ দেয় অথবা ব্যাডমিন্টনকে উপরে নিয়ে যেতে চায়, এই ধরনের মানুষ যখন এদেরকে সুযোগ তৈরি করে দিবে, তখন দায়িত্বশীল জায়গায় থাকা যে মানুষগুলো ব্যাডমিন্টনকে মানে ওইভাবে আগায় দেওয়ার চেষ্টায় খুব বেশি দাবায় রাখার চেষ্টা করে, নিজের কন্ট্রোলে না থাকলে বেশিরভাগ সুযোগ সুবিধা অনেকেই দিতে চায় না। তো এই জিনিসগুলো আমার মনে হয় আর কি সব যত দুর্গ আছে সব ব্যর্থ হয়ে যাবে এরকম আস্তে আস্তে ব্যাডমিন্টন একাডেমি বাড়লে, ব্যাডমিন্টন ইনডোর বাড়লে। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষে আপনার থেকে 2টা কথা শুনে তারপরে আমি আঙ্কেলের কাছে যাব। হ্যাঁ, সেটাই। আমার আপনাকে অনেক ধন্যবাদ আসলে। আর স্যারকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। স্যারকে আমি বলার সঙ্গে সঙ্গে স্যার রাজি হয়েছিলেন, ঠিক আছে এই লাইভটাতে আপনি অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করেন। কারণ আমি অলরেডি ইনজুরি নিয়ে আমাদের আমাদের যে কিছু বিষয় আছে এগুলো আমি একটু পড়াশোনা এর আগেও করেছি, কারণ এটা নিয়ে আমার একটা রিসার্চ করার ইচ্ছা আছে, একটা প্লেয়ারদের ইনজুরি গুলো আসলে কেমন হয় বাংলাদেশের সঙ্গে বাইরের যেগুলো আছে তাদের তো মিলবে না, কারণ আমাদের ফিজিক্স একরকম, ফিজিক্যাল স্ট্রাকচার একরকম, আমাদের ফুড হ্যাবিট একরকম, আমাদের ওয়ার্ক হ্যাবিট একরকম, বাইরেটা তাদের একরকম। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কিন্তু কোনো রিসার্চ নেই। আমার খুব ইচ্ছা আছে আমি একটা রিসার্চ করার এটা নিয়ে। তো এই জন্য আমি খুব বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, স্যারকে সেই জন্যই বলেছি যে স্যার আমি এটা জয়েন করতে চাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি আসলে
রাজশাহী ব্যাডমিন্টন একাডেমি যদিও এটা পুরোপুরি আমার অর্থায়নে প্লাস আমার জায়গাতেই করা, কিন্তু একাডেমি করার পরে আমি এতগুলো কিছু অনেক মানে ভালো মানুষ পেয়েছি যাদের হয়তো বা এই ফ্যাসিলিটি নাই, কিন্তু তারা আমাকে এত বড় সাপোর্ট এখন পর্যন্ত তারা আমাকে দিয়ে যায়। তাদেরকে আসলে সবার নাম আমি একসঙ্গে বলতে পারবো না, তাদেরকে আজকে লাইভে যে আমি আছি তাদেরকে আমি সবাই আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা প্রয়োজনে ভাই আমাদের এই বিষয়গুলো যে প্রাথমিক ধারণা পাইলে আমরা সামনের দিকে আমাদের এরকম এই অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি আপনার সময় দেন আমাদের জন্য আমরা অনেক বেশি উপকৃত হব। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই। জি, সালাম আলাইকুম। অবশ্যই। জি, আঙ্কেল আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আঙ্কেল আমি সর্বশেষ যে বিষয়টা শুনতে যাচ্ছিলাম, ধরেন আমরা প্রাথমিকভাবে আপনার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যে ব্যাডমিন্টনের সব ধরনের ইনজুরির একবারে ভেঙে ভেঙে প্রতিটা জিনিস আপনি পয়েন্ট আউট করে আলোচনা করছেন। তো এখন আমি যে জিনিসটা, প্রবাসে যে সমস্ত ব্যাডমিন্টন প্লেয়াররা আছেন আমাদের, দেখা যায় যে ওনারা বেশিরভাগই কাজে থাকেন। কেউ সপ্তাহে ৩ দিন খেলেন, কেউ ৪ দিন খেলেন, এভাবে। তো ওই মানুষগুলো যদি ব্যাডমিন্টন খেলায় উঠতে চান, বেশিরভাগ ওই ধরনের ধারণাও কম, ওয়ার্ম আপ। উনাদের জন্য, ওনারা তো আর এখন ওইভাবে প্রফেশনালি ব্যাডমিন্টন খেলবেন না। তো ওই দিকগুলো কন্ট্রোল করে খেলাটা চালিয়ে যাওয়ার জন্য আপনার একটু পরামর্শ প্রয়োজন। যে প্রথম কথাই হচ্ছে তুমি ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেব মানে খুব সহজে ছেড়ে দিছ। হ্যাঁ, আমি তোমার এখনো ছাড়ি নাই, ওনাকে রাখছি। হ্যাঁ তুমি আছেন উনি লাইনে, ডাক্তার সাহেবকে জি, এত জি। সহজে ছেড়ে দেওয়াটা তোমার ঠিক হয় নাই। কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ, এটা আমি হেসে বলছি ঠিকই, কিন্তু ব্যাপারটা আসলে হাসির নয়। কারণ আজকের যে ইস্যুগুলা, যে বিষয়গুলো, সাবজেক্টগুলো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমার লিগামেন্ট কেন ছিঁড়ের সাথে লাইফস্টাইল আসছে, নিউট্রিশন আসছে, ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আসছে। তা আমি এই জন্য বললাম যে তুমি ছেড়ে দিছো, ডাক্তার সাহেব যেগুলি বলে গেছে এগুলির কিছু ব্যাখ্যা তুমি যদি নিয়ে নাও, তাহলে এটা মানে আপামর উদীয়মান যারা সিনিয়র আছে এরা অনেকেই অনেক সময় হয়তো নিজস্ব স্টাইলে চলে, কিছু কেউ মানে কিছু মানে না, এটা ডিফারেন্ট। কিন্তু যারা উদীয়মান, যারা ৮ থেকে ১৬ বছরের মধ্যে বা ২০ বছরের মধ্যে, অনেক ছেলেপেলের জন্যে এটা একটা বিশাল কাজ হবে। যেমন ডাক্তার সাহেব যখন নিউট্রিশনের কথা বললো, এই নিউট্রিশনের ব্যাপারটা এখন আমি আমি যেভাবে করি যে প্রথমেই ভোরে উঠে তাকে ফজরের নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। আজান পড়াবো, ফজরের নামাজ আমার প্লেয়ারকে পড়তে হবে, পড়ে সে ফ্রেশ হবে, ফ্রেশ হইয়া সে ইয়ে খাবে, মধু খাবে, মধুর সাথে লেবু অথবা কমলার রস দিয়ে খাবে। এগুলা মানে নিউট্রিশনিস্ট যে, অথবা লিন 15 বইটা পড়লেও তুমি পারবা। এগুলা সুইজারল্যান্ডের ডাক্তারে লিখছে ব্যাডমিন্টনের এই নিউট্রিশনের উপরে। আরও ২-৩টা বই রাইট নাও আমার মনে আসছে না, এগুলি এগুলি পড়লে পাওয়া যাবে। তাহলে সে মধু খাইলো, কমলার রস বা লেবুর রস দিয়ে খাইলো, তারপরে সে প্রচুর বিভিন্ন ধরনের বাদাম আছে, বাদাম খাবে, কিশমিশ খাবে, যেগুলি খারাপ লাগলে, মানে অনেক সময় ছোলা খাইতে, ভুট্টা খাইতে, সিদ্ধ ভুট্টা খাইতে খারাপ লাগে অনেকের, মানে টেস্ট পায় না, তাহলে বলতেছে যে তুমি কিশমিশ খাও, তাহলে কিশমিশ খাবে, খেয়ে সে প্র্যাকটিসে চলে যাবে, আর কিছু খাবে না। হ্যাঁ, তাহলে অথবা কাঁচা ফল, কাঁচা পেঁপে ২-৩ টুকরা সে খাবে, হ্যাঁ, সিদ্ধ ভুট্টা খাবে, ইত্যাদি ইত্যাদি। তো খেয়ে সে চলে যাবে প্র্যাকটিসে। প্র্যাকটিস করার পরে ২.৫ ঘন্টা ৩ ঘন্টা যতক্ষণই মাঠে থাকুক, অ্যাজ পার ট্রেনিং কোচের নির্দেশনা, তখন সে নাস্তা খাবে। নাস্তা খাওয়ার সময় ওই যে আমি যেগুলি আগে বললাম, এখানে ডাক্তার সাহেব বললে আরও বেশি ভালো হতো। তাহলে মানে ডাক্তারের মুখ থেকে শোনা আর আমার মুখ থেকে শোনা কিন্তু একটু ডিফারেন্ট হবে। আমি প্রথমেই তোমাকে বলে নিচ্ছি যে এই সমস্ত ব্যাপারে। তো এই নাস্তা খাওয়ার পরে তাকে মিনিমাম ১ ঘন্টা রেস্ট দিতে হবে, কারণ তার ডাইজেস্টিভ সিস্টেমের একটা ব্যাপার। সে আবার যখন প্র্যাকটিসে নামবে, আমি যদিও আরও বেশি দিই, তো এটা হচ্ছে মিনিমাম। কারণ সে আবার প্র্যাকটিসে নামলে তার শারীরিক একটা ব্যালেন্সের দরকার হবে। সে প্রচুর পানি খাবে, এই যে রসালো ফল খাবে, ডাক্তার সাহেব যেগুলি বলো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে ডিউরিং গেম একটা ব্যাপার থাকে। ডিউরিং গেম সে কী খাবে, অনেকেই দেখবা ডিউরিং গেম এই সলিড কোনো খাবার, এটাকে আমি যদি মানে বলবো যে হারাম, যে হারাম খাওয়া আমাদের যেমন
চলবে না, ঠিক তেমনই ডিউরিং গেম কেউ সলিড খাবার খাইতে পারবে না। সে পানি খাবে, সে কোল্ড ড্রিঙ্কস খাবে, হ্যাঁ, সে মানে খুব সফট জিনিস তাকে খাইতে হবে। হ্যাঁ, সে যেমন অল্প ছোট্ট 1 কামড় বা 2 কামড় কলা খাইতে পারে, পাকা কলা খাইতে পারে, এটা ইনস্ট্যান্ট তাকে ডাইজেস্ট হয়ে যাবে এবং তার ব্রিদিংয়ের সমস্যা হবে না। কারণ একটা জিনিস যদি সে সলিড জিনিস খায় তাহলে তার হার্টের যে সে পাম্প করে, হ্যাঁ, এর মধ্যে সামান্যতম হইলেও ইম্প্যাক্ট করবে। সুতরাং এটা তো একটা জিমন্যাস্টিক্স, এটা হার্ট তখন অ্যাবসলিউট লেভেলে পাম্প করতে থাকে। সুতরাং সলিড খাবার খাওয়ার জন্য একদম হাইলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। সে পানি বা ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাইতে পারে, ইত্যাদি ইত্যাদি খাইতে পারে। তারপরে সে লাঞ্চে কী খাবে, ডিনারে কী হবে, ট্রুলি আমি এই যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট হ্যান ত্যান বলতেছি, ট্রুলি ওইখানে কিছু ক্ষেত্রে বলা আছে যে স্পোর্টসম্যান যারা, ব্যাডমিন্টন প্লেয়ার, তারপরে বলছে অ্যাথলেটিক্স যারা করে, সুইমিং যারা করে, অ্যাথলেটিক্সের মধ্যে তো বললামই, সুইমিং, অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন প্লেয়ার, এদের জন্য ট্রুলি খাওয়ার কোনো শিডিউল নাই। মানে এদের কোনো ব্রেকফাস্ট নাই, এদের কোনো লাঞ্চ টাইম নাই, এদের কোনো ডিনার টাইম নাই, এইগুলা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ অ্যাজ পার নিড তাকে খাইতে বলছে। এটা আমি বললে বাংলাদেশে আবার অনেকে আমার মাইরেও দিতে পারে। হ্যাঁ, তো বলতেছে যে অ্যাজ পার নিড, তার এখন সামান্য খিদা লাগছে কিন্তু সে আরও 3 থেকে 4 ঘন্টা পরে খাবে, তাহলে সে কী খাবে ওইগুলি বলা আছে। স্যাচুরেটেড ফ্যাট কোনটা, আনস্যাচুরেটেড ফ্যাট কোনটা, এটা মেনশন করে দেওয়া আছে। হ্যাঁ, লিন মিট কোনটা, এটা মেনশন করে দেওয়া আছে। সেইগুলি সে খাবে যেন সে ওই সময় গেলে তার ওয়ার্ম আপটা ভালো হয়, স্ট্রেচিংটা ভালো হয়, আবার সে জিমন্যাস্টিক্স তো এটা যেন খেলতে পারে। সুইমিংয়ের, অ্যাথলেটিক্সের, মানে এই যে আউটডোর ইনডোর অ্যাথলেটিক্স যারা করে এবং ব্যাডমিন্টনকে একইভাবে ট্রিট করা হচ্ছে। তাহলে তার কোনো টাইম টেবল নাই, ওই 1:30টার সময় সে লাঞ্চ করবে, ওই সময় খাইতে হবে, নট নেসেসারি। সুতরাং এইটার কোনো টাইম টেবল নাই, অ্যাজ পার নিড শরীরের সাথে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সে এটা খাবে। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে বলি, 16 বছর প্লাস যারা, তাদেরকে যেটা বলি, আমি কিন্তু তোমাকে আগেই বলে নিছি, আমার কিন্তু জ্ঞানের লিমিটেশন আছে, আমি কিন্তু ডাক্তার না, আমি নিউট্রিশনিস্টের উপরে, নিউট্রিশনের উপরে কিছু পড়াশোনা করছি, ফিজিওলজির উপরে যতটুকু পারি জানার চেষ্টা করছি, পড়াশোনা করছি। এবং তোমরা জানো যে মাঝে সোয়াদের যে ইনজুরি হয়েছিল, হ্যাঁ, সোয়াদের ইনজুরির সময় এটা রিকভারি করার জন্য, হ্যাঁ, আমাকে মানে যে কত কিছু করতে হয়েছে। এই দেখো একটা ছবি দেখাই, ছবিটা দেখো। দেখান সাথে সাথে এটা বলতে আছে যে আপনার ফিটনেসটা কিন্তু আপনার বর্তমানে এই বয়সের ফিটনেসটা আপনার সবকিছু, ছবিটা দেখা যায়, সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় ছবিটা। তাহলে এই ছবিটার লুকটা হচ্ছে একটা চাইনিজ লুক, সে মালয়েশিয়াতে ওই যে ফিটনেসের উপরে ট্রেনিং করায়, জিমন্যাস্টিক্সের উপরে ট্রেনিং করায়। তো আমি যখন ওনার সাথে ট্রেনিং করি, উনি আমাকে নিয়ে গেল ক্লাং সিটিতে, একটা পাহাড়ের উপর একটা হেলিপ্যাড আছে, ওইখানে নিয়ে গেল। 17টা আইটেম ফিটনেসের আমাকে দেখাইছিল, বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকা নিছিল। তো এখন ওনার কাছ থেকে আমি শিখছি। আমি কাওয়া কিয়ক মং যে ন্যাশনাল টিমের কোচ, জুনিয়র ন্যাশনাল টিমের কোচ মালয়েশিয়া, ওনার সাথে লিনডানের একেবারে মানে উঠা বসা। হ্যাঁ, আমি আরও ইতিহাসে যাচ্ছি না, আমি সোয়াদের জন্য লিনডানের ফিজিওর সাজেশনও নিছি গত ন্যাশনালের আগে। কারণ সোয়াদ গত ন্যাশনালের আগে 17 দিন ট্রেনিং করছিল, তার আগে ট্রেনিং করতে পারছিল না। যাই হোক, যেটা আসছে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বলি। তো এখন তাহলে ওইটা বলতেছে যে এই আইটেমগুলোর জন্য, এই জিমন্যাস্টিক্স 3টা ফিল্ডের জন্য তার খাওয়ার কোনো টাইম টেবল নাই। সে যখন যেটা লাগে, কখন কি খাবে, কতটুকু খাবে, ওইটা স্পেসিফাই করে দেওয়া আছে। ওই সে স্যাচুরেটেড ফ্যাট কতটুকু খাবে, ডেইলি তার ভলিউমটা কতটুকু হবে, কত মিলিগ্রাম হবে, আনস্যাচুরেটেড ফ্যাট কত মিলিগ্রাম হবে, কী কী অ্যাভয়েড করবে, কী কী অ্যাকসেপ্ট করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলি ডাক্তার সাহেব বললে আরও বেশি ভালো হবে, আমরা আরও ম্যাচিউর ডিসিশন নিতে পারবো। এইগুলি গেল একটা। আরেকটা তুমি যেটা বললা যে প্রশ্নটা যে করছিলা যে কি বাংলাদেশের প্লেয়ারদের কী জানি ব্যাপারটা বলছিলাম, আমি দেশের প্লেয়ারদের বিষয়টা আপনি সুবিস্তারে আলোচনা করছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন প্রবাসী যারা থাকে ওনাদেরকে একটা ব্যাপার, আমি এটা কিছুদিন আগেও আমার গ্রুপে কিছু প্রবাসী আছে
বেশিরভাগই প্রায় 300-র মতো গ্রুপে মেম্বারের মধ্যে প্রায় বেশিরভাগই দেখলাম যে প্রবাসী। ওরা আমার গ্রুপেও প্রশ্ন করে। প্রবাসীদের জন্যে একটা লাইফস্টাইল আমি তাদেরকে তৈরি করে দিছি যে আপনার চাকরির টাইমটা কখন। আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন তাহলে তারপরে আপনি আর কয় ঘন্টা ওভারটাইম করেন, অথবা কয় ঘন্টা আপনি খেলেন, কখন খেলেন, আপনি কি কি ওয়ার্ম আপ করবেন, উইথিন শর্ট পসিবল টাইমের মধ্যে আপনি কি কি ওয়ার্ম আপ করবেন, তারপরে খেলার শেষে কুল ডাউন করবেন। এবং সপ্তাহে আপনি একজন বলছে আমি 3 দিন খেলতে পারি, নো প্রবলেম এট অল, আপনি 3 দিনেই খেলেন, বাকি 3 দিন আপনি ঘরে করেন। আপনি যখন শুইতে যাবেন তার আগে আপনি কিছু এক্সারসাইজ করেন, করে আপনি ফ্রেশ হয়ে তারপরে খাবারগুলি খান। পেট বইরা ভাত খাবেন না, কার্বোহাইড্রেট লিমিটেড খাবেন। তারপরে আপনি চিনি খাবেন না, চিনিকে বলা হয় যে হোয়াইট পয়জন। তো এখন হোয়াইট পয়জন আপনি কেন খাবেন? তাহলে আপনি তো জিমন্যাস্টিক্স করেন, আপনি তো খেলতে যাবেন, তাহলে আপনি খেলার ইমপ্রুভমেন্ট তো হবে না। আপনার শরীর যদি পাতলাও হয় আর সে যদি রেগুলার চিনি খায়, ওর মুভমেন্ট দেখবা অনেক স্লো। আবার অনেকে অনেক ভারী শরীর দেখবা যে অনেক ফাস্ট মুভ করতেছে। তাহলে এটা কী করে হয়? তাহলে এই কিছু কিছু খাবারের জন্য এগুলি হয়। তো এখন কথা হচ্ছে যে কী জিমন্যাস্টিক্সগুলো ঘরে করবে, ঘরে কতগুলো স্কোয়াট দিল, কিছু লাঞ্জেস করলো, কিছু জাম্পিং করলো, কিছু থাই আপ করলো, তারপরে কিছু যদি সম্ভব হয় একটু হালকা স্কিপিং করলো, করে স্ট্রেচিং করলো। যে স্ট্রেচিংগুলো যদি কিছু পুশ আপ দিল, কিছু স্ট্রেচিং করলো 30 থেকে 40 মিনিট, এই সময়টা কি তার নাই? তাহলে সে 3 দিন ঘরে করুক আর 3 দিন এসে মাঠে খেলুক ওয়ার্ম আপ কুল ডাউন সহ, আর একদিন সে রেস্টে থাকুক পরিবারের পরিজন নিয়ে। অথবা সে যদি ব্যাচেলর হয় সে সাগর পাড়ে বেড়াইতে গেল, পার্কে বেড়াইতে গেল, কোথাও বন্ধুবান্ধব দিয়ে আড্ডা দিল, পুরাপুরি রেস্টে থাকুক। তার ফিটনেস খুব সাউন্ড ফিটনেস থাকবে। সে নিউট্রিশনগুলো ফলো করুক, উল্টাপাল্টা সে না খাক। না খাওয়ার সময় সে খাবে তোমার কি জানি যে হায়দ্রাবাদের বিরিয়ানি, তারপরে খাসির লেগ ছাড়া তার খাওয়া হবে না, ওইভাবে খাবে, আবার সুস্থ থাকবে, আবার ফিটনেসও চাইবে, আবার লিগামেন্ট ইনজুরিও হইতে দিবে না, এটা তো হবে না। সুতরাং তাকে নিউট্রিশন ফলো করতে হবে। সে বেশি খাইতে মানা নাই, কিন্তু ভালো জিনিস বেশি খাক, সে সবজি খাবে, বেশি সবজি খাক, এই ব্যাপারটা এরকম। তো সুতরাং এবং সবজি 2 ধরনের খাইতে হবে, একটা হচ্ছে কাঁচা সবজি আর একটা হচ্ছে রান্না করা সবজি। কাঁচা সবজির মধ্যে কাঁচা পেঁপে, কাঁচা বাঙ্গি, কাঁচা শসা, তারপরে কাঁচা ভুট্টা, তারপরে এই ধরনের কাঁচা গাজর, এগুলি সে খাবে। এগুলি খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে, এগুলো তো নন ফ্যাট এবং এনার্জি দিবে। সুতরাং এইগুলি তাকে মেনটেন করতে হবে। এই হচ্ছে মোটামুটি মানে যারা 2 দিন 3 দিন, অনেকে গ্রামে গঞ্জে মাটির কোর্টে খেলে, বেড়া দিয়ে কোনো রকমে খেলে, তাদের জন্য একরকম। মাটির কোর্টে, পাক্কা কোর্টের চেয়ে মাটির কোর্ট যদি সমান হয় তাহলে কম্পারেটিভলি পায়ের জন্য কম্পারেটিভলি সেফ। যেটা ডাক্তার সাহেব একটু আগে বলে গেছেন যে পাক্কার মধ্যে আমরা খেলি, এতে জুতাটা একটা খুবই ইম্পর্টেন্ট। আমি আর একটু যদি ইনক্লুড করি তাহলে আমি সবাইকে বলি যে তোমরা জুতার ভিতরে আর একটা সাপ্লিমেন্ট সোল দিয়ে নাও। একটা সোলের জায়গায় যদি 2টা সোল থাকে, যেটা সোয়াত খেলে, আমার ছেলেদের মধ্যে সবাইকে বলছি, ওরা করে কিনা মাঝে মধ্যে আমি শুধু খবর নেই, সবাই এটা করে আমি যতদূর জানি। তো একটা সাপ্লিমেন্ট সোল দিলে তার ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি পায়, এতে যে ম্যাটের কিছুটা ফ্লেভার সে পায়। পাক্কা ফ্লোর হলেও তার হাঁটুতে ওই প্রবলেমটা কম হবে। এটাই এরকমই বলা আছে। পাক্কা ফ্লোরে যে আগে খেলা হতো না তা নয়, আগে খেলা হতো। তারপরে পেইন্টিংটা একটা ফ্যাক্টর। যেমন আমরা রাজশাহী ব্যাডমিন্টন একাডেমির যে নিজস্ব কোর্ট, যেটা ওটার মধ্যে এক্সেলেন্ট ফিল্ড, এটার মধ্যে সোল না দিলেও এটার মধ্যে খেলা যায়, এত সুন্দর পেইন্টিং উনি করে রাখছে, যেটা কেদুর মোড়ে যেটা। আর এখানে যেটা আছে এটার মধ্যে একটু হয়তো আছে, তারপরেও এক্সট্রা সোল লাগায় নিলে কোনো অসুবিধা নেই। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলি মেনটেন করে খেলতে হবে, কারণ ব্যাডমিন্টন খেলাটাই এটা একটা পুরাপুরিটাই একটা জিমন্যাস্টিক। এবং BWF বলতেছে যে ফাস্টেস্ট জিমন্যাস্টিক্স অফ দি ওয়ার্ল্ড। তো ব্যাডমিন্টন সায়েন্স বলতেছে যে এই ফাস্টেস্ট জিমন্যাস্টিক্স এইটা তোমাকে যদি প্রপারলি মেনটেন করো তাহলে 70 বছর বয়স পর্যন্ত তারা খেলাই রাখছে, ওয়ার্ল্ড কাপ রাখছে। 35 বছরের পরে ব্যাটার্নস সে খেলবে 35 থেকে 5 বছর ইন্টারভেল দেয়, যাদের বয়স তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। আমি একবার খেলছি 50+-এ, 2বার খেলছি। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা প্রপারলি যদি ফিটনেস মেনটেন না করে, ফুড মেনটেন না করে, লাইফস্টাইল মেনটেন না করে, তাহলে তার ফিটনেসের প্রবলেম হবে, সে ইনজুরি সে কল করবে, এটাই স্বাভাবিক। আর বিদেশে যারা থাকে তাদেরকে ডেফিনেটলি একটা প্ল্যানিংয়ে আসতে হবে, একটা
পার্টিকুলার লেসন প্ল্যানে আসতে হবে। আমি 3 দিনেই খেলবো, আমি এইভাবে খেলবো, আর 3 দিন আমি ফিজিক্যাল করব, আর 3 দিন বসে ঘুমাবো বা সারা রাত জাগবো, 2টার অতিরিক্ত ঘুমও খারাপ, অতিরিক্ত জেগে থাকাও খারাপ। সুতরাং একটা ব্যালেন্স লাইফ লিড করলে, একটা ডিসিপ্লিন লাইফ সে যদি সাজিয়ে নিতে পারে, সে অনেক দিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় বেশি কাম্য। একটা সুস্থ লোক সুস্থ ইবাদত করতে পারে, এবং একটা সুস্থ লোক আমার নবীজির আদর্শ। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। সর্বশেষ আপনার থেকে কয়েকটা কথা শুনে আমরা শেষ করবো। প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। হ্যাঁ, আমার বলতেছি আঙ্কেল, সর্বশেষ আপনার থেকে একটা মেসেজ সবার উদ্দেশ্যে শুনে তারপর আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমি কি একটা কমেন্টস দিয়ে শেষ করব? জি। আচ্ছা, আমি আপামর বাংলাদেশের সকল ব্যাডমিন্টন প্রেমী, সংগঠক, ব্যাডমিন্টন সংশ্লিষ্ট যারা আছেন, সবাইকে আমরা বলবো, আপনারা এই দেশের ব্যাডমিন্টন একটা স্পেসিফিক একটা কারণে অনেক পিছায় আছে। এই দেশে ব্যাডমিন্টন এখন নতুন ব্যাডমিন্টন ফেডারেশন আসছে, তারা লিজেন্ডারি ব্যাডমিন্টন যারা ছিলেন বাংলাদেশের সবাই এখন ক্ষমতায় আছে, সম্মিলিতভাবে ক্ষমতায় আছে। এবং ব্যাডমিন্টন ফেডারেশন অলরেডি তারা আন্তর্জাতিকে খেলা শুরু করছে। এরই মধ্যে তারা 6 মাসের মধ্যে 3টা টুর্নামেন্ট খেলাইছে। সুতরাং আমি বলবো যে প্রাইভেট সেক্টরে ব্যাডমিন্টনটাকে ডেভেলপ করা দরকার। এবং বাংলাদেশের ব্যাডমিন্টনের যে মান, এখন যে প্রেজেন্ট যে সিচুয়েশান আছে, যে মান, এই মান আমরা মানে যাচাই করতে পারছি না, বিশ্ব লেভেলে আমরা যাচাই করতে পারছি না। বিশ্ব লেভেলে ওরা যদি 2 বছর 3 বছর 4 বছর খেলতে পারে, আমাদের যারা চ্যাম্পিয়ন রানার্স আপ থেকে 1 2 3 4-এ আছে, তারা যদি খেলতে পারে, তাহলে আমি মনে করি আমাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে একটা স্থান দখল করবে। এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের কোনো স্থান নাই, মাঝে কোনো র্যাঙ্কিংই ছিল না, যদিও কয়েক বছর আগে ছিল, এখন আবার কিছু র্যাঙ্কিং আসতে শুরু করছে, এবং এগুলো আদৌ কত দূর যায় আমি জানি না। আমি আপামর বাংলাদেশের ব্যাডমিন্টন প্রেমীকে বলবো, আপনারা ব্যাডমিন্টন খেলতে হলে আপনারা ডাবলসের দিকে গুরুত্ব দিবেন, কারণ ডাবলসে আউটডোর ব্যাডমিন্টন দিন দিন প্রসারিত হচ্ছে, আউটডোর ব্যাডমিন্টন দিন দিন প্রাণ পাচ্ছে, এবং আউটডোর ব্যাডমিন্টন বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়। সুতরাং ব্যাডমিন্টন যারা খেলেন, আপনারা খেলার আগে প্রথম চিন্তা করবেন আপনার পড়াশোনা ঠিক আছে কিনা। 1 নম্বরে হচ্ছে পড়াশোনা, তারপরে 2 নম্বরে হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন যদি পেশাদারিত্ব নিতে হয়, তাহলে আপনার পারিবারিক সাপোর্ট লাগবে, অর্থনৈতিক সাপোর্ট লাগবে, অথবা আপনার অর্থনৈতিক সাপোর্টের জন্য আপনার স্পন্সর লাগবে। সুতরাং পেশাদারি মনোভাব নিয়ে বা পেশাদারিভাবে আপনি ব্যাডমিন্টন খেলতে হলে অর্থ ছাড়া কোনো দ্বিতীয়বার চিন্তা করবেন না। আপনি খেলবেন অকেশনাল, অপেশাদার এবং শৌখিন হিসাবে আপনি খেলবেন, ডাবল খেলবেন। খেলা শেখার জন্য আমি বিভিন্ন ধরনের আমাদের ওয়ে আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানে আমি করতে পারবো এখন। বা আপনারা যেখান থেকে পারেন খেলা শিখে খেলবেন, ফিজিক্যালগুলো শিখে খেলবেন। শিখে খেললে আপনার খেলার মান বাড়বে, আপনি সুস্থ থাকবেন। এবং সর্বোপরি ব্যাডমিন্টন যারা ভালোবাসেন, যারা ব্যাডমিন্টনের অন্তঃপ্রাণ, যারা নিবেদিত প্রাণ, তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন প্রাইভেট সেক্টর থেকে ব্যাডমিন্টনটা ডেভেলপ করে। প্রাইভেট সেক্টর থেকে ডেভেলপ করলেই ব্যাডমিন্টন ফেডারেশন একসময় বারবার খেলাবে, যেটা এখন শুরু করছে। সুতরাং বারবার খেলালে অথবা নিজের খরচে আন্তর্জাতিক খেলে আন্তর্জাতিক মানে উঠবে। প্রাইভেট সেক্টরে ব্যাডমিন্টন এখন ডেভেলপ করার একটা ওয়ে তৈরি হয়েছে। বাংলাদেশে প্রচুর ইনডোর হয়েছে, সুতরাং ওই ইনডোরে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে এবং আধুনিক ট্রেনিংয়ের যদি ছাপ থাকে, তাহলে শুরু থেকেই ইয়াং ছেলেরা যারা আন্ডার 14, আন্ডার 12 বা আন্ডার 15, তারা শুরু থেকেই ভালো মানের মেধাবী যারা আছে ভালো মানের খেলোয়াড় হিসেবে তৈরি হবে। সুতরাং আমার একটাই রিকোয়েস্ট, আপনারা খেলবেন, শিখে খেলবেন এবং ভালোভাবে জেনে খেলবেন এবং ব্যাডমিন্টনের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি রাজশাহী ব্যাডমিন্টন একাডেমির কোচ হিসাবে আসি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি খেলোয়াড়দেরকে সঠিকভাবে ট্রেনিং করানোর জন্য, আমরা যেন জাতীয় দলে একটা স্থান পায় ছেলেরা মেয়েরা, সেই জন্য আপনারা দোয়া করবেন। বাংলাদেশ ব্যাডমিন্টনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে, ডক্টর সাগর ভাই আপনাকে, আপনারা এত মূল্যবান সময় আজকে আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আপনারা যারা এই লাইভটি সংযুক্ত ছিলেন সবাই ভিডিওগুলো আবার দ্বিতীয়বার দেখে পয়েন্ট আউট করে, যারা প্লেয়াররা আছেন বা কোচরা আছেন, সর্বস্তরের মানুষ, এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল। এখানে মুন্না ভাই একটা কমেন্ট করছে যে স্যার আপনার মূল্যবান কথাগুলো কি লিস্ট আকারে আপনার আইডি এবং আমাদের যত বড় বড় ব্যাডমিন্টনের পেজ আছে বাংলাদেশের সেসব আইডি থেকে পোস্ট করা হলে ভালো হতো। হ্যাঁ, আমি মুন্না ভাইয়ের কথার সাথে একমত। আমি আঙ্কেলকে এটাও রিকোয়েস্ট করব যে উনার এই বিষয়গুলো সহ ওয়ার্ম আপের যে একটা পূর্ব প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট ভিডিওগুলো যদি আমরা আলাদাভাবে ওইভাবে পোস্ট করে রাখতে পারি, অথবা মুন্না ভাই আপনিও আমাদের ইউটিউব চ্যানেলেও দিতে পারেন, এই বিষয়গুলো আমাদের দেশের অনেক ব্যাডমিন্টনের মানুষের জন্য উপকার হবে। সবার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এতক্ষণ আমাদেরকে ধৈর্য দিয়ে শোনার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আস্তে আস্তে ধারাবাহিকভাবে লাইভ করার একটা নিয়ত আছে। সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের যারা ব্যাডমিন্টনের নিয়ে কাজ করছেন বা করেছিলেন আগে লেজেন্ডারি মানুষ, সবাইকে নিয়ে কাজ করার আমার একটা ইচ্ছা অনেক দিনের, কিন্তু ওইভাবে কোনো রিসোর্সেস নাই, ওইভাবে কথা বলার সহযোগিতাটাও খুব কম, সেজন্য করা হয়ে ওঠে না। তো সেই অনুপাতে আমার একটু নিয়ত আছে, কারো যদি ভালো কোনো পরামর্শ থাকে, দেখেন যে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের একটা গাফিলতি আছে কাজ করতে, তাইলে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল, যারা পয়েন্ট আউট করে যদি ভিডিওটা দেখে এগুলো নোট করে রাখেন, আমি নিজেও নোট করে রাখবো একবার দেখে। সবাই চেষ্টা করবেন, তাইলে সবচেয়ে বড় কথা, এই ধরনের একটা লিগামেন্ট ইনজুরি হয়ে গেলে জীবনের জন্য এইটা আর 100% রিকভার হয় না কখনো। আর বেশিরভাগ মানুষের তবে দেখা যায় ইনজুরি হওয়ার পরে জীবনটা অন্যরকম হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা খুব বেশি সতর্কতার সাথে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব। সবাই দোয়া করবো। আর যে দুইজন অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, ওনাদের আল্লাহ তাআলা নেক হায়াতের সহিত, সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করুন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।